হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই থিঙ্ক সবাই খুব খুব ভালো আছো। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো এটা মেনলি সুইং ট্রেডিং নিয়ে আলোচনা। ফার্স্ট অফ অল প্রথমে ক্লিয়ার করে দিই, সুইং ট্রেডিং এর কোন পার্ট নিয়ে আলোচনা করব বা কি নিয়ে আলোচনা করব। আপনারা ম্যাক্সিমাম জন বিভিন্ন নিউজ চ্যানেল থেকে, নিউজ পেপার থেকে, ফেসবুক থেকে বা টুইটার হ্যান্ডেল থেকে বা লাইক টেলিগ্রাম চ্যানেল থেকে বা ফ্রেন্ড ফ্যামিলি বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন স্টকের নাম শোনেন যে এক কাজ কর, এই স্টকে ইনভেস্ট করে দে, আর দারুণ হবে, বা এই স্টকটা দারুণ। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব আমি আপনাদেরকে একদম সিম্পল ভাবে দেখাবো যে এই স্টকগুলো যখনই আপনি কোনো কারোর কাছ থেকে রিকমেন্ডেশন শুনবেন বা যে কোনো কারোর কাছ থেকে যেমনি কোনো স্টকের নাম শুনবেন, আপনি অন্ধের মতো তার কথাতে বিশ্বাস করে আপনার কষ্টের টাকা না লাগিয়ে দিয়ে আপনি কিভাবে খুব সহজে নিজেই আপনি একবার চেক করে নিতে পারেন যে ঠিক আছে, রিকমেন্ডেশন তো এটা পেলাম বুঝতে পারছি, বাট আমি নিজে একবার চেক করে নিই যে ব্যাপারটা ঠিকঠাক আছে কি নেই। একদম অন্ধের মতো ইনভেস্ট না করে নিজে চেক করতে পারেন। তো আজকে সেটা নিয়ে আলোচনা করব। মেনলি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দুটো পার্টে আমরা এটাকে আলোচনা করব। দুটো পার্টে আমরা দেখব, ফান্ডামেন্টালিও আমরা দেখব স্টকটা ঠিকঠাক কিনা, এবং টেকনিক্যালিও আমরা দেখব স্টকটা ঠিকঠাক কিনা ইনভেস্ট করার জন্য বা সুইং ট্রেডিং এর জন্য নেওয়ার জন্য। আমি আজকে ইনভেস্টমেন্টের জন্য আমি বলবো না যে কোনো স্টকের যদি ইনভেস্টমেন্টের রিকমেন্ডেশন পান তাহলে সেটাকে কিভাবে দেখতে হবে, কারণ অলরেডি ভিডিও অনেক বড় হবে আমি জানি। আমি আজকে শুধু সুইং ট্রেডিং নিয়ে বলবো। সুইং ট্রেডিং মানে ওই ধরে রাখুন যে কোনো একটা স্টককে আপনি 3-4 দিন থেকে শুরু করে মোটামুটি হয়তো 30 দিন পর্যন্ত হোল্ড করতে পারেন। এই যে টাইম পিরিয়ডটা বা 7 দিন, 10 দিন, 15 দিনের জন্য একটা স্টককে আপনি হোল্ড করবেন সেটাকে বলা হয় সুইং ট্রেডিং, ঠিক আছে? তো কোনো একটা স্টককে আমরা কিভাবে যাচাই করে নেব যে স্টকটা ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি ঠিকঠাক সাউন্ড কিনা, ঠিকঠাক মনে হচ্ছে কিনা। যদি মনে হয় তখন আপনি আপনার রিস্ক অনুযায়ী বা আপনি আপনার প্ল্যানিং অনুযায়ী তখন তাতে সুইং ট্রেডিং এর জন্য ট্রেডটা নিতে পারেন। আমি প্রথমেই বলছি যেই যে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব এটা একদম আমি ইজি ভাষাতে বলবো, একদম বিগিনার লেভেলের জন্য বলবো। এই টপিকগুলোর অনেক অ্যাডভান্স ভার্সান যাওয়া যায়, অনেক অ্যাডভান্সে আমি ইন ফিউচারে আলাদা আলাদা মানে এই প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা করে আমি ভিডিও দিয়ে দেবো। বাট আমি একটা কথা প্রথমেই বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে যেহেতু আমরা একদম বিগিনার লেভেল থেকে দেখবো, ঠিক আছে, বিগিনার লেভেল থেকে আমি অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের মোটামুটি নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো যেহেতু আপাতত আজকে বিগিনার লেভেল নিয়ে আমরা দেখবো মোটামুটি, সেই জন্য এটা মাথায় রাখবেন যে যেই যে চেকলিস্টগুলো আমি বলছি এই চেকলিস্টগুলো যেন অবশ্যই আপনি স্টেপ বাই স্টেপ চেক করেন, ঠিক আছে? ওকে, কথা না বাড়িয়ে স্টার্ট করি, চলুন স্টার্ট করা যাক। ওকে, তো আমি প্রথমে বলেছি যে এটাকে আমরা দুটো পার্টে ভাঙবো, একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব আমরা, আর একটা টেকনিক্যাল অ্যানালিসিস করব। তো আমি প্রথমে ফান্ডামেন্টাল অ্যানালিসিস হিসাবে আমি বলে দিই যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে গেলে আমরা কি কি দেখবো একটা স্টকে। প্রথম কথায় বলি, অনেক অনেক এরকম ওয়েবসাইট আছে যার মধ্যে আমি আপনাদেরকে স্ক্রিনার দিয়ে দেখাচ্ছি, এটা কোনো লাইক প্রমোশন বা এরকম কোনো ব্যাপার না। আমি ইউজ করি বা প্রচুর ট্রেডার এটাকে ইউজ করে, তো স্ক্রিনারে আপনারা চেক করতে পারেন। এছাড়া স্টকেজ আছে, স্টকেজও ভালো, ট্রেন্ড লাইন আছে, অনেক ওয়েবসাইট আছে যেগুলো থেকে দেখা যায়। স্ক্রিনার ভালো, স্টকেজও ইউজ করতে পারেন। স্টকেজ অনেকে হয়তো আপনারা জানেন, আমাদের কলকাতারই বিবেক বাজার স্যারেরই অলরেডি স্টকেজ। স্ক্রিনারও ইউজ করতে পারেন, যেটা খুশি ইউজ করতে পারেন। আমি স্ক্রিনার দিয়ে দেখাচ্ছি। প্রথম কথা, গুগলে গিয়ে স্ক্রিনারে চলে যাবেন। স্ক্রিনারে যাওয়ার পর যেই স্টকটা আপনি রিকমেন্ডেশন পাচ্ছেন যেখান থেকেই, আপনি টেলিগ্রাম থেকে, লাইক ফেসবুক থেকে, টুইটার থেকে, আপনি যে কোনো নিউজ চ্যানেল থেকে, নিউজ পেপার থেকে, ফ্রেন্ড ফ্যামিলি থেকে, যেখান থেকে আপনি পাচ্ছেন না কেন, স্ক্রিনারে গিয়ে জাস্ট এই সার্চ কোম্পানিতে, এই জায়গাটাতে করে হোপফুলি দেখতে পাচ্ছেন এই যে সার্চ ফর কোম্পানি, এই জায়গাটাতে করে সেই স্টকের নাম আপনি যেমনি লিখবেন সাথে সাথে ওখানে পেয়ে যাবেন। যেমন আমি সে ফর এন এক্সাম্পল, আমি এম লেখার সাথে সাথেই মোটামুটি আমাকে এখানে সাজেস্ট করে দিয়েছে, ঠিক আছে, বা আপনি টি লেখার সাথে সাথেই এখানে সাজেস্ট করে দিচ্ছে। তো এইভাবে আপনি যে স্টকটা আপনি মানে দেখতে চাইছেন সেই স্টকটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এবার আমি অবভিয়াসলি কোনো স্টকের নাম বা কোনো কিছু বলবো না, এটা পিওরলি এডুকেশনাল পারপাস। তো আমি কোনো স্টকের নাম বা কিছু বলবো না, আমি আপনাদেরকে শুধু দেখাবো যে আপনারা কি কি চেক করবেন, ঠিক আছে? প্রথম যেটা চেকলিস্টের প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে মানে 1 নম্বর কন্ডিশন, যেটা চেকলিস্টের ফার্স্ট কন্ডিশন, মাথায় রাখুন, চেকলিস্টের ফার্স্ট কন্ডিশন যেটা, সেটা হচ্ছে বা ফার্স্ট চেকলিস্ট যেটা আমাদের, সেটা হচ্ছে যে কোম্পানির ডিটেলস আমরা চেক করব, ঠিক আছে? কোম্পানির ডিটেলস আমরা চেক করবো। আচ্ছা, তার আগেও একটা জিনিস আমি বলি, ফার্স্ট যেটা আমাদের সেটা আগে দেখবো আমরা কোম্পানির মার্কেট ক্যাপ কতটা, ঠিক আছে? মার্কেট ক্যাপ বলতে কোনটাকে বোঝায় আমি দেখিয়ে দিই আপনাদেরকে। আমি সে ফর অ্যান এক্সাম্পল এটা একটা কোম্পানি নিয়েছি, ঠিক আছে? এই কোম্পানিটার এই জায়গাটাতে করে দেখুন মার্কেট ক্যাপ বলে লেখা আছে, ঠিক আছে?
তো আমরা প্রথমেই আগে সেই কোম্পানিটার মার্কেট ক্যাপ কত সেটা দেখব। আমি আপনাদেরকে এখন যে কোম্পানিটা দেখাচ্ছি, এই কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 4,65,033 কোটি, ঠিক আছে। তো এটা হচ্ছে মার্কেট ক্যাপ। তো সেই স্টকটার মার্কেট ক্যাপ প্রথমে আমরা আগে চেক করব। মিনিমাম কমপক্ষে যেন 200 শেয়ারের মার্কেট ক্যাপ অবশ্যই হয়। আমি তো বলবো যদি বিগিনার লেভেলে থাকেন, প্রথম প্রথম থাকেন, তো 500 crore নিচের কোনো কোম্পানি চুজই করেন না। 500 crore অন্তত পক্ষে মার্কেট ক্যাপ তার থাকতে হবে, এটা মাথায় রাখুন। সেই জায়গাটাতে আপনি 200 crore পর্যন্ত নামতে পারেন, এর নিচে ন্যাচারালি আমি বলবো নেমেন না, ঠিক আছে। কোনো পেনি স্টক বা ওই সব নিয়ে প্ল্যান করতেই যেন না। অ্যাটলিস্ট মার্কেট ক্যাপ যেন 200 crore থাকে। তো আমাদের চেকলিস্ট ওয়ান, ফার্স্ট চেকলিস্ট যেটা, সেটা হচ্ছে কোম্পানির যে মার্কেট ক্যাপ সেটা অন্তত পক্ষে মানে মিনিমাম 200 crore হতে হবে। যদি এইটা টিক হয়, এই চেকলিস্টটা যদি আমাদের টিক হয়ে যায়, তো আমরা সেকেন্ড চেকলিস্টে যাব। সেকেন্ড চেকলিস্ট কি? সেকেন্ড চেকলিস্ট হচ্ছে এই কোম্পানিরই নিচে এই জায়গাটাতে করে দেখবেন ওই কোম্পানিটার ওয়েবসাইট দেওয়া আছে। সো এই যে নিচে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটাতে ক্লিক করলে দেখবেন কোম্পানির ওয়েবসাইট খুলে যাবে। কোম্পানির ওয়েবসাইট খুলে গেলে কোম্পানির ওয়েবসাইটটা মোটামুটি একটু দেখুন যে কোম্পানি কিসের বিজনেস করে, ঠিক আছে। এই জন্যই আমি দেখতে বলছি, আমরা পরে যখন আরো বেশ কিছু প্যারামিটার দেখবো তখন বুঝতে পারবো। সব সময়তে চেষ্টা করবেন যে সিজনাল যেই, আমি একদম যদি পিওর বাংলায় লিখি, যে সিজনাল যেই স্টকগুলো বা যে বিজনেসগুলো, ঠিক আছে, সেগুলোকে সব সময়তে অ্যাভয়েড করার চেষ্টা করুন। সিজনাল বিজনেস মানে মানে মনে করুন যে এসির ম্যানুফ্যাকচারার, তো ন্যাচারালি এদের সেল গরমে বেশি হয়, শীতে বেশি হয় না, তাহলে শীতে এদের সেল একদম কমে যাবে। যেমন সুগার ম্যানুফ্যাকচারিং যেগুলো, চিনি ম্যানুফ্যাকচারিং যেগুলো হয়, তো সেগুলোতে যে সময়তে কুসর বা আখ যে সময়টাতে উঠছে সেই টাইমগুলোতে এদের তো মধ্যে কথা, যেমন আইসক্রিমের কোনো কোম্পানি যদি হয়, বা লাইক কি বলবো, যেমন ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যারেজ যেগুলো হয় আর কি। তো মোদ্দা কথা হচ্ছে এই সমস্ত কোম্পানি যেগুলো একটা স্পেসিফিক সিজন থাকে ইয়ারের, ওই সিজনে ম্যাক্সিমাম বিজনেস হয়। ইয়ারের বাকি মানে মাসগুলোতে বিজনেস মানে একটু ডাউনই থাকে। তো এগুলোকে ন্যাচারালি সাইকেলিক্যাল বলে। তো এই সাইকেলিক্যাল স্টক যেগুলো বা সিজনাল বিজনেস যেগুলো সোজা ভাষাতে, সেগুলোকে অ্যাভয়েড করারই চেষ্টা করবেন। তো এই কোম্পানির ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পেয়ে যাবেন কোম্পানির কিসের উপর বিজনেস, কি ধরনের বিজনেস, কত বছর থেকে ব্যবসা করছে, কি না কি এ টু জেড দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। তো ওইটা দেখলে আপনার একটা আইডিয়া লেগে যাবে যে কি কোম্পানিতে আমি নিবেশ করতে যাচ্ছি বা কি কোম্পানিতে আমি ট্রেড করতে যাচ্ছি বা কোন কোম্পানিতে আমি টাকা লাগাতে যাচ্ছি, এটা আপনার আইডিয়া হয়ে যাবে। তার উপর ডিপেন্ড করে ইন ফিউচার বিভিন্ন নিউজ টিউজগুলো আপনি ট্র্যাক করতে পারবেন। সো এটা গেল একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে কোম্পানিটা, ঠিক আছে, এই কোম্পানিটার নাম ডাইরেক্ট গুগল খুলবেন। গুগল খোলার পর গুগল সার্চে কোম্পানি নেম, গুগল সার্চে গিয়ে কোম্পানি নেম লেখার পর কোম্পানির যার নাম সেটা লেখার পর নিউজ বলে জাস্ট সার্চ করুন, ঠিক আছে। হয়তো আমি ধরে নিলাম যে এবিসি কোম্পানির নাম, তাহলে এবিসি স্টক নিউজ বলে সার্চ করুন বা এবিসি কোম্পানি নিউজ বলে সার্চ করুন গুগলে গিয়ে। তাহলেই দেখতে পাবেন এইভাবে পুরোপুরি আপনার কাছে নিউজ চলে আসবে। যেমনি আপনি সার্চ করবেন গুগলে, দেখুন এরকম খুলে যাবে। এরকম খুলে গেলে আপনি এইখানে সব নিউজ পেয়ে যাবেন, যে রিসেন্ট কোনো নিউজ আছে কিনা বা যেখান থেকে আপনি রিকমেন্ডেশন পেয়েছেন সে কোনো নিউজের বেসিসে আপনাকে রিকমেন্ডেশন করেছে কিনা সেটা পেয়ে যাবেন। যেমন এখানে দেখুন 6 ঘন্টা আগে এই নিউজটা আছে, 19 ঘন্টা আগের এই নিউজটা, এটা 2 দিন আগের নিউজ, এটা 1 দিন আগের নিউজ, এটা 1 দিন আগের নিউজ, এটা 1 ঘন্টা আগের নিউজ, এটা 3 দিন আগের নিউজ। তো এইভাবে স্ক্রল ডাউন করে একটু নিউজগুলো দেখে নিন যে কোম্পানি সম্বন্ধে অবভিয়াসলি গুড নিউজ থাকতে হবে, কখনোই যেন ব্যাড নিউজ কোনো কিছু না থাকে। লাইক কোনো কিছু স্ক্যাম হয়েছে বা অ্যাক্সিডেন্টলি কোনো একটা বড় ক্ষতি হয়ে গেছে বা গভর্নমেন্টের কোনো রুলস এসছে যেটার জন্য এই কোম্পানির উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে, অর্থাৎ নেগেটিভ কোনো নিউজ যেন এখানে না থাকে সেটা একবার চেক করে নেবেন, ঠিক আছে। তো আমি রিভাইজ করে আরেকবার, 1 নম্বরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে চেকলিস্টের, সেটা হচ্ছে মার্কেট ক্যাপ, সেটা আমাদের ফুলফিল যদি হয়। সেকেন্ডে আমরা যেটা দেখব, সেকেন্ডে আমাদের চেকলিস্টে যেটা ছিল সেটা হচ্ছে কোম্পানি ডিটেলস, আমরা একবার চেক করব ওয়েবসাইটে গিয়ে, অ্যান্ড তার সাথে কোম্পানির নিউজ চেক করব কোনো গুড নিউজ আছে না ব্যাড নিউজ আছে, ঠিক আছে। দুটো চেকলিস্ট আমাদের কমপ্লিট হলো। এগুলো মাথায় রাখুন, কিন্তু আমি পরে এটা কম্বাইন করে আরেকবার দেখাবো, বাট স্টিল মাথায় রাখুন প্লিজ। ওকে, সো থার্ড চেকলিস্ট যেটা আমাদের, থার্ড চেকলিস্ট হচ্ছে আমাদের কোয়ার্টারলি রেজাল্ট, রাইট।
এবার যেহেতু আমি বলছি যে আমি সুইং ট্রেডিং এর জন্য বলছি, সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের কোয়ার্টারলি রেজাল্ট এনাফ, আমাদের ইয়ারলি রেজাল্ট দেখার দরকার নেই। বাট ইনভেস্টমেন্টের ব্যাপারে যখন ভিডিও করব আমি, তখন লাইক আমাদের ইয়ারলি রেজাল্ট তখন দরকার হবে। বাট সুইং ট্রেডিং এর জন্য কোয়ার্টারলি রেজাল্ট আমাদের এনাফ। তো থার্ড চেক লিস্ট হচ্ছে আমাদের কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আমরা আবার কি কি চেক করব, আমি একবারে একটু মার্ক করে দিচ্ছি, দেন আমি পরে যাচ্ছি। আমরা চেক করব, প্রথমে সেলস চেক করব, তার সাথে আমরা অপারেটিং প্রফিট মার্জিন চেক করব, আর এই অপারেটিং প্রফিট আর নেট প্রফিট এই দুটোর কম্বিনেশনকে আমরা চেক করব। ঠিক আছে, বাদ বাকি মোটামুটি এইখান থেকে আমাদের আর চেক করার মতো সেরকম কোনো কিছু নেই কোয়ার্টারলি রেজাল্টে, রাইট? এবার আমি এটা যদি আপনাদেরকে এক এক করে বলি, দেখুন কোয়ার্টারলি রেজাল্টে সেলস কোয়ার্টার বাই কোয়ার্টার কিন্তু আস্তে আস্তে বাড়া উচিত, কোয়ার্টার বাই কোয়ার্টার আস্তে আস্তে বাড়া উচিত। এবার দেখুন বিজনেসে যে প্রত্যেক কোয়ার্টারই বাড়তে বাড়তে যাবে এটা তো প্র্যাকটিক্যালি পসিবল না। তো হতে পারে যে কোনো কোয়ার্টারে হালকা একটু সেলস কম হয়েছে, বাট তারপরের কোয়ার্টারে আবার বেড়েছে। তো হালকা ফুলকা এদিক ওদিক হতে পারে। যেমন যদি আমরা যদি দেখি, তো দেখুন প্রথমে হচ্ছে, আচ্ছা এগুলো সব সিআর এর কিন্তু, হ্যাঁ এগুলো সব হিসাব সিআর, এই যে দেখুন লেখা আছে ফিগার্স ইন ক্রোর্স। ঠিক আছে, তো এগুলো সব সিআর এর হিসাব কিন্তু। সো আমরা যদি এবার কোয়ার্টার বাই কোয়ার্টার দেখি, তো দেখুন এখানে মোটামুটি 26,000 ছিল, দেন তারপর সেটা বেড়ে 29,000 হয়েছে। ঠিক আছে, তারপরে 29,000ই আছে, সামান্য একটু কমেছে ঠিকই, বাট তারপরে কোয়ার্টার দেখুন সেটা বেড়ে 32,000 হয়েছে, তারপরে 32,500 হয়েছে, যেটা 32,200 ছিল 32,500 হয়েছে, তারপর বেড়ে দেখুন 37,000 হয়েছে, তারপরে ডিসেম্বর 2023-এ একটু কমেছিল অবভিয়াসলি। ঠিক আছে, তারপরে আবার সেটা বেড়ে 38 হয়েছে, অর্থাৎ প্রিভিয়াস যেটা ছিল 37 তার থেকেও দেখুন বেড়ে গেছে। ঠিক আছে, তো এইখানে কোনো একটা প্রবলেম মেবি এসেছিল, সেটা আমরা নিউজে বা বিভিন্ন ভাবে জানতে পেরে যাব, টেকনিক্যালি বুঝতে পারবো, ফান্ডামেন্টালি নিউজেও বুঝতে পারবো। তো যে কারণের জন্য হয়তো এই কোয়ার্টারলি রেজাল্ট হয়তো একটু কমেছিল, বাট স্টিল তারপরে দেখুন আবার 35,000, দেন আবার বেড়ে সেটা 37,000 হয়েছে, আবার 38,000, অর্থাৎ সেম গ্রো করছে, সেম ভাবে গ্রো করছে, সেটা বেড়ে তারপর 40,000 হয়েছে, এবার আবার 38,000 হয়েছে। অর্থাৎ মোটামুটি যদি আমরা দেখি ওভারঅল একটা আপসাইডেরই আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি সেলে। ঠিক আছে, দেখুন দুটো জিনিস হতে পারে, সোজা কথা, ব্যবসা সেটাই ভালো। আজকে আপনি দোকান খুলেছেন, একদম পাতি বাংলা ভাষায় বুঝুন, আপনার দোকানে আজকে দুটো কাস্টমার, এক মাস পর দুটো কাস্টমার বেড়ে হলো 10টা কাস্টমার, তারও এক মাস পর 10টা কাস্টমার বেড়ে হয়ে গেল মনে করুন 30টা কাস্টমার, তারও এক মাস পর 30টা কাস্টমার বেড়ে হয়ে গেল মনে করুন 50টা কাস্টমার, তারও এক মাস পর বেড়ে হয়ে গেল হয়তো 70 কাস্টমার। তাহলে দেখুন আপনার প্রথমে ছিল দুটো কাস্টমার, এই কাস্টমার কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এবার যত কাস্টমার বাড়ছে তার মানে আপনার সেলসও বাড়ছে, অর্থাৎ কেনা বেচা বাড়ছে, তার মানে কি হচ্ছে, আপনার প্রফিটও বাড়ছে। তাহলে এই সেলস আর প্রফিটের সাথে না একটা ওতপ্রোত ডাইরেক্ট সম্পর্ক। যদি সেলস আপনার না বাড়ে, অর্থাৎ প্রোডাক্ট সেলিং যদি না বাড়ে, আপনার প্রফিট কখনোই বাড়বে না। এবার হ্যাঁ, সেলস বাড়লে যে প্রফিট বাড়বেই এটার কোনো মানে নেই। ঠিক আছে, সেটা আমরা এরপরে প্রফিট নিয়ে আলোচনা করবো, তখন বুঝতে পারবেন। বাট স্টিল সেলস বাড়লে সাধারণত প্রফিটও বাড়বে। যদি সেলসই না বাড়ে তো প্রফিট বাড়ার কোনো প্রসঙ্গই আসে না। সেলস আমার বাড়ছে কিন্তু আমি বিজনেস এক্সপেনশনের জন্য আমি লাইক হয়তো অফার দিয়েছি, বা বিজনেস এক্সপেনশনের জন্য আমাকে হয়তো ফ্যাক্টরি বড় করতে হবে, তাই লোন নিয়েছি, তাই লোন গুলো রিপেমেন্ট করছে আমার লাভের টাকা থেকেই। তো তার জন্য আমি হয়তো লাভটা দেখতে পাবো না, কিন্তু লাভ আমার হচ্ছেই। কিন্তু সেলসে যদি না হয় তো আমার প্রফিট কোথা থেকে আসবে? তো এই জন্য সেলস, এই যে যেটা বললাম, এই ব্যবসাটাতে আপনার এরকম হচ্ছে, বাট এটাই মনে করুন এরকম হলে 30টা কাস্টমার বাড়লো, তারপরে যেটা হতে লাগলো পরের মাসে আপনি দেখবেন কাস্টমার কমে গিয়ে হয়ে গেল 20টা, তার পরের মাসে কমে গিয়ে আপনি হয়ে গেল 12টা, তার পরের মাসে কমে গিয়ে হয়ে গেল মনে করুন 7টা, তার পরের মাসে কমে গিয়ে হয়ে গেল হয়তো মনে করেন 3টে। তাহলে আপনি কি বলবেন, এই লক্ষণটা দেখে আপনি কি বলবেন, আপনার বিজনেস বাড়ছে না বিজনেস আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে? এই জন্য সেলস দেখাটা দরকার। সেলস হয় আপসাইডে যাবে কোয়ার্টারলি বাই কোয়ার্টারলি, বা মোটামুটি ফ্ল্যাট থাকলে ফ্ল্যাট থাকুক, বাট কখনোই ডিক্লাইন হবে না ম্যাক্সিমাম। এবার যেহেতু র মেটেরিয়ালস এর ব্যাপার থেকে, মার্কেটের ব্যাপার থেকে, নিউজের ব্যাপার থেকে, অনেক কিছু ব্যাপার থেকে, তাই এখানে স্লাইটলি আপ ডাউন হতেই পারে। যেমন এইখানে এই যে এইখান থেকে যেমন এইখান থেকে স্লাইটলি যেমন কমেছিল একটু, ঠিক আছে, দেন তারপর আবার সেটাকে রিকভার করে নিয়েছে, তারপর আবার যেমন একটু কমেছিল, বাট সেটাকে আলটিমেট আবার সেই রিকভার করে নিয়েছে। তো ব্যাপারটা এটাই। তো সেলস ইম্পর্টেন্ট। তাহলে আমি কি বললাম,
মাথায় রাখুন, যেই কোম্পানি আপনি দেখবেন সেই কোম্পানির সেলস যেন আস্তে আস্তে বাড়তে থাকে সেটাই বাঞ্ছনীয়, বা ন্যাচারালি ফ্ল্যাট থাকুক তাও মোটামুটি চলবে, বাট কখনো ডিক্লাইন না। আমি তো বলবো এই দুটোকে অ্যাভয়েড করুন, বিগিনার লেভেলে দুটোকে অ্যাভয়েড করুন। যদি কোয়ার্টার বাই কোয়ার্টার বাড়ছে তাহলে খুব ভালো, ঠিক আছে। ওকে, সো সেলস আমাদের গেল। এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ওপিএম পার্সেন্টেজ। এটা না খুব ইম্পর্টেন্ট জিনিস। এইটা আপনি এই স্টকের ক্ষেত্রে দেখুন, আপনি দেখতে পাবেন 2022-এ ছিল 7%। আচ্ছা, আমি প্রথমে বুঝিয়ে দিই ওপিএম পার্সেন্টটা কি বা ওপিএম কি জিনিস। এই ওপিএম মানে হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন, ঠিক আছে। ও ফর অপারেটিং, পি ফর প্রফিট, এম ফর মার্জিন। আমরা এই যে উপরে যেটা দেখছি অপারেটিং প্রফিট, এই যে অপারেটিং প্রফিট আমরা দেখছি, এই অপারেটিং প্রফিটের সাথেই এটা যুক্ত। অপারেটিং প্রফিটটা কি? কিচ্ছু না, এই যে সেলস হয়েছে এতটা আর এক্সপেন্স হয়েছে এতটা, সেটা থেকে বাদ দিলে পাবো আমরা অপারেটিং প্রফিট। মানে মানে হচ্ছে আপনি একটা সিঙ্গাড়া বিক্রি করেন 10 টাকাতে, ঠিক আছে, বা একটা ডালপুরি বিক্রি করেন আপনি 10 টাকাতে। এই 10 টাকার যে সিঙ্গাড়াটা আপনি বিক্রি করলেন সেই সিঙ্গাড়াটা লাইক তৈরি করতে মানে আলু, ময়দা, তেল, ঠিক আছে, আরো যা যা লাগে এই সবগুলো দিয়ে, র মেটেরিয়ালস এগুলো দিয়ে, গ্যাস, ওভেন টোভেন এই সমস্ত কিছু দিয়ে আপনার খরচ পড়ে হয়তো 7 টাকা। তাহলে এইটা হচ্ছে আপনার সেলের আর কি, মানে এত টাকা আপনি সেল করছেন, 10 টাকাতে আপনি সেল করলেন রুপিস 10, 10 টাকায় আপনি সেল করলেন। আর এক্সপেন্স আপনার এইটার জন্য খরচ পড়েছে 7 টাকা, তাহলে 10 টাকা থেকে 7 টাকা বাদ দিলে 3 টাকা হলো আপনার প্রফিট। এটাকে বলে অপারেটিং প্রফিট। এবার এর মধ্যে থেকে বেশ কিছু জিনিস বাদ যাবে, যেমন মনে করেন আপনি লোন নিয়ে ব্যবসা খুলেছেন, মানে মনে করেন যে এক্স ওয়াই জেড কোন একটা ব্যাংক থেকে বা গোষ্ঠী থেকে লোন পাওয়া যায়, গোষ্ঠী থেকে লোন নিয়ে বা নিজেদের ফ্যামিলি মেম্বারের থেকে লোন নিয়ে আপনি হয়তো ব্যবসা খুলেছেন। তো সেই লোনের জন্য আপনাকে তো সুদ দিতে হবে। তো মনে করেন যে ওই লোনের ইএমআই এর হিসাবে হয়তো 1 টাকা সুদে আসলে আপনাকে প্রত্যেক মাসে দিতে হবে। তাহলে এই প্রফিট থেকে আপনার আবার 1 টাকা বাদ যাবে, দিয়ে আলটিমেট প্রফিট থাকবে 2 টাকা। এইভাবে হিসাব হয়। এই হিসাবটা পরের হিসাব, কিন্তু আলটিমেট আপনার ওই মালটা একদম সোজা কথায় শোনেন, বাংলা পাতি বাংলা ভাষায়, মালটাকে আপনি কত টাকায় বিক্রি করেছেন? 10 টাকায়। ওই মালটা কিনতে বা বানাতে কত টাকা খরচ পড়েছে? 7 টাকা। 10 টাকা থেকে 7 টাকা বাদ দিলে 3 টাকা আমার প্রফিট, একদম পাতি বাংলা ভাষা। এটাকেই বলে অপারেটিং প্রফিট। এই যে দেখুন লেখা আছে অপারেটিং প্রফিট। আর এই অপারেটিং প্রফিট মার্জিন মানে পার্সেন্টেজে যখন এটা হিসাব করবেন, মানে এই 10 টাকাটাকে আপনি বাড়িয়ে করে দিলে এবার 100 টাকা, 100 টাকার আপনি সেল করলেন, আর ওই মালটাই তাহলে বানাতে আপনার কত টাকা খরচ পড়বে? 70 টাকা। তাহলে আপনার লাভ হলো কত টাকা? 30 টাকা। তাহলে আপনার প্রফিট মার্জিন কত টাকা? মানে এটা আশা করি 70 রাউন্ড সবাই করেছেন, যাই হোক। তো সিম্পল এই যে পার্সেন্টেজটা আমাদের বেরাবে যে 100 টাকাতে কত টাকা আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের প্রফিট মার্জিন, 30% প্রফিট মার্জিন, রাইট। তো প্রফিট, অপারেটিং প্রফিট থেকে আমরা অপারেটিং প্রফিট মার্জিন বের করব, যে এত পার্সেন্ট মোটামুটি আমার লাভ থাকে। সোজা কথায় 100 টাকার বিক্রি করলে আমার কাছে, যেমন একটু আগে বললাম, 100 টাকার বিক্রি করলে আপনার কাছে 30 টাকা লাভ থাকছে, তাহলে আপনার 30% হচ্ছে প্রফিট মার্জিন। এই ক্ষেত্রে দেখিয়েছে 7%, মানে 100 টাকায় মাল বিক্রি করলে তার খরচই পড়ে গিয়েছিল 93 টাকা, তাহলে 7 টাকা তার লাভ ছিল, অর্থাৎ 7% প্রফিট মার্জিন ছিল। অপারেটিং প্রফিট মার্জিন, প্রফিট মার্জিন বলা হলো অপারেটিং প্রফিট মার্জিন। এই যে অপারেটিং প্রফিট মার্জিন না, এই অপারেটিং প্রফিট মার্জিন সবসময় স্টেবল থাকবে, স্টেবল। কেমন স্টেবল? দেখুন 7% ছিল, সেটা বেড়ে 9% হলো, সেটা বেড়ে 12% হলো। এবার দেখুন এর মধ্যে আপনি দেখতে পাবেন 12%, 12%, 11%, 14%, 13%, 14%, 14%, 13%, 13%, 12%, 12%, অর্থাৎ 2022 থেকে যদি আপনি দেখেন তাহলে 12% থেকে 14% এর মধ্যে অপারেটিং প্রফিট আপ ডাউন করছে। তো এটা হালকা সামান্য আপ ডাউন হবে, কারণ র মেটেরিয়ালস এর দাম এবং আরো বিভিন্ন কিছু, ঠিক আছে, এমপ্লয়মেন্ট কস্টিং, আরো অনেক কিছু স্লাইটলি আপ ডাউন করে, সেই অনুযায়ী প্রফিট মার্জিনটা আপ ডাউন করে। বাট দেখুন এটা স্টেবল, 12% থেকে 14% একটা স্টেবল প্রফিট মার্জিন। এই প্রফিট মার্জিনটা যেন স্টেবল থাকে, এইখানে যেমন প্রফিট মার্জিনটা স্টেবল দেখছেন, 12 থেকে 14% এর মধ্যে স্টেবল আছে, এরকম যেন স্টেবল থাকে। কখনো যেন এরকম না হয় যে আজকে 12%, কালকে দেখছেন 120%,
পরের দিন দেখছেন -37%, অর্থাৎ লসে চলে গেল পুরোপুরি। মানে যত টাকায় মাল বিক্রি করেছে তার থেকে বানাতেই খরচ পড়েছে মানে বেশি, মানে মাল বিক্রি করেছে 100 টাকায়, অথচ তার বানাতেই খরচ পড়েছে হয়তো 137 টাকা, এরকম মাইনাসে চলে গেল। এগুলো হয় সাইক্লিক্যালি বা বিভিন্ন ভাবে হয়, ওটা আমি পরে বলবো। এই এত বড় এরকম আপ ডাউন ফ্ল্যাকচুয়েশন যেন না হয়, যদি হয় তাহলে আমরা সেটাকে অ্যাভয়েড করব। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিই স্টকের উদাহরণ, তাহলে বুঝে যাবেন, ঠিক আছে? এই কোম্পানিটার অপারেটিং প্রফিট মার্জিন লক্ষ্য করুন, -11%, তারপর প্লাসে গিয়ে 0.84%, তারপর +11%, এক লাফে দেখুন হয়ে গেল 79%, এক লাফে 79% থেকে কমে গিয়ে হয়ে গেল -38%, -38% থেকে এক লাফে কমে গিয়ে হয়ে গেল -220, তারপর -220 থেকে এক লাফে বেড়ে গিয়ে হয়ে গেল 15%, 15% থেকে এক লাফে বেড়ে গিয়ে হয়ে গেল 151%, 151 সেইখান থেকে একদম 180 ডিগ্রি ঘুরে গিয়ে -104। তাহলে দেখতে পাচ্ছেন এই এই যে অপারেটিং প্রফিট মার্জিনের আপনি কোনো কিছু মাথা মুন্ডের বুঝতে পারছেন? মানে ব্যাপারটা এরকম টাইপের, আপনি আজকে আমাকে বিকালবেলা এসে বললেন, বা আপনার বন্ধু আপনাকে বিকালবেলা এসে বললো, ভাই আমি তো সিঙ্গাড়া বিক্রি করছি, আজকে এক একটা সিঙ্গাড়াতে আমি 5 টাকা করে লাভ করছি, বাহ ভালো কথা, ঠিক আছে। কালকে এসে আপনার বন্ধু বললো, না রে ভাই আমার এক একটা সিঙ্গাড়াতে আমার 7 টাকা করে লস হয়েছে। আপনি বলবেন যে এটা কি ধরনের কথা হলো? পরের দিন বলবে আজকে এক একটা সিঙ্গাড়াতে আমার 30 টাকা করে লাভ হয়েছে। পরের দিন এসে আপনাকে বলবে যে আজকে এক একটা সিঙ্গাড়াতে আমার এক ধাক্কায় 70 টাকা করে লস হয়েছে। আপনি না ওকে পাগল বলবেন যে তুই এত বিজনেস করছিস না ছেলেখেলা করছিস। দেখুন এটা হতে পারে, এটা হওয়ার অনেক কারণ আছে, আমি কারণে যাচ্ছি না, কারণ আছে বলেই এটা হচ্ছে, আমি কারণে যাচ্ছি না। বাট আমি বলতে চাইছি এই জিনিসগুলোকে পিওরলি অ্যাভয়েড করুন, অপারেটিং প্রফিট মার্জিন স্টেবল থাকা দরকার, এটা মাথায় রাখুন। তো এই জিনিসটাকে প্রচণ্ড গুরুত্ব দেবেন, ঠিক আছে? তো চেকলিস্টের এটা একটা পার্ট, এটা গেল। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে অপারেটিং প্রফিট আর নেট প্রফিট, ঠিক আছে? এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে এই অপারেটিং প্রফিট আর এই নেট প্রফিটের মধ্যে ডিফারেন্স কেমন কি আছে। ডিফারেন্স কেমন কি বলতে, দেখুন অপারেটিং প্রফিট আপনি 2025-এর যদি আমি বলি বা জুনের যদি বলি, দেখুন 4,623 কোটি টাকা দেখাচ্ছে অপারেটিং প্রফিট, ঠিক আছে? এর মধ্যে থেকে আবার ওই যে যেটা বললাম, এর মধ্যে থেকে মানে আপনার যদি কোনো ইন্টারেস্ট নেওয়া থাকে, যেমন এই যে ইন্টারেস্ট দেখাচ্ছে, দেখুন ব্যাংক থেকে আপনার কোনো লোন নেওয়া আছে সেই ইন্টারেস্টটা এর থেকে বাদ যাবে, ঠিক আছে? ডেপ্রিসিয়েশনের মধ্যে থেকে বাদ যাবে, আর আদার ইনকাম যদি কিছু থেকে থাকে সেটা অ্যাড হবে। তো আদার ইনকাম যেটা সেটা যোগ হয়, আর ইন্টারেস্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন এটা মাইনাস হয়। কিভাবে কি হয় না হয় ইন ফিউচারে আমি ব্যালেন্স শিট কখনো করাবো বা পড়াবো, তখন আমি এগুলো বলে দেবো। আপাতত এটাই মাথায় রাখুন যে এই জায়গাটাতে করে আলটিমেটলি যেটা অপারেটিং প্রফিট, এই অপারেটিং প্রফিট এখানে 4,623 দেখছি, নিট প্রফিটে সেটা 4,944 দেখছি। তো এখানে আদার ইনকাম বেশি আছে বলে এটা বেশি হয়েছে। যাদের যেমন এই জায়গাটাতে করে দেখতে পাবেন আপনি, আলটিমেট যেটা অপারেটিং প্রফিট সেটা 5,000, কিন্তু নিট প্রফিট এসে দাঁড়িয়েছে যেটা, আচ্ছা সরি এইখান থেকে ট্যাক্স বাদ যাবে, আমি ভুল মার্ক করছিলাম, নিট প্রফিট এখানে আছে, আই এম সো সরি, ঠিক আছে? অর্থাৎ মানে এইটা হচ্ছে আমাদের আলটিমেট প্রফিট বিফোর ট্যাক্স, তার থেকে ট্যাক্স মানে কোম্পানি যে ট্যাক্স দেয়, ঠিক আছে, সেই ট্যাক্সটা বাদ যাবে, দিয়ে এটা নিট প্রফিট আসে। আই এম সো সরি। যেটা বলছিলাম অপারেটিং প্রফিট দেখুন এখানে আছে 4,623, সেইখান থেকে নিট প্রফিট দেখুন 3,792। তো মোটামুটি নর্মাল একটু কমেছে, বেশি কমেনি, সেটা কমতেই পারে, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। এর আগেরটাতে দেখুন 4,844 ছিল, সেটা নিট প্রফিট হয়েছে 3,911, ঠিকই আছে, কোনো ব্যাপার নেই। বাট প্রবলেমটা হবে কোথায় জানেন তো, কিছু কিছু কোম্পানি দেখতে পাবেন এইখানে হয়তো দেখবেন যে লাইক প্রফিটে হয়তো দেখাবে যে মনে করেন যে হয়তো 365 কোটি হয়তো এখানে দেখতে পাবেন অপারেটিং প্রফিট, বাট যেমনি নিট প্রফিটে আসবেন অমনি দেখবেন যে এটা হয়তো হয়ে গেছে -50। এবার আপনার মাথা খারাপ হয়ে যাবে যে এখানে তো আলটিমেট প্রফিট আছে কোম্পানি, তাহলে এখানে এসে আবার -50 কি করে হয়ে গেল নিট প্রফিট? তার কারণ তাদের দেখবেন এই ইন্টারেস্ট ম্যাক্সিমাম থাকে, আর মানে এই স্টকের ক্ষেত্রে তো আদার ইনকাম আছে বলে অনেকটা সাপোর্ট পেয়ে যাচ্ছে, অনেক স্টকের সেটা থাকে না। তো এইটা আমরা অ্যাভয়েড করব। কি অ্যাভয়েড করব? যে অপারেটিং প্রফিট হয়তো পজিটিভ দেখছি, অনেক কোম্পানি দেখতে পাবেন যে অপারেটিং প্রফিটই নেগেটিভে। তো অপারেটিং প্রফিটই যদি নেগেটিভে থাকে তো সেই কোম্পানি তো দেখার কোনো প্রশ্নই আসে না। অপারেটিং প্রফিটই নেগেটিভে মানে ওই কোম্পানি
প্রফিটই করতে পারছে না। অপারেটিং, যেমন আপনাদের যদি একটা স্টক আমি দেখাই, এই যে কোম্পানিটা, এই কোম্পানিটার অপারেটিং প্রফিট দেখাচ্ছে -0.24, ঠিক আছে, বা -0.66, -0.95, অর্থাৎ এর অপারেটিং প্রফিটই মানে প্রফিটই করতে পারছে না, এ অপারেটিং প্রফিটেই আলটিমেট লসে আছে। তো যে অপারেটিং প্রফিটে লসে আছে তাকে তো আমি দেখতেই যাবো না সেই কোম্পানিকে আমি। বাট অনেক কোম্পানি দেখতে পাবেন যারা অপারেটিং প্রফিটের এখানে হয়তো আপনি দেখতে পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি উদাহরণ, অপারেটিং প্রফিটের এখানে দেখতে পাবেন যে প্রফিটে আছে, বাট যেমনি আপনি নেট প্রফিটে আসবেন অমনি নেট প্রফিটে আপনি মাইনাসে দেখতে পাবেন। সেই কোম্পানিগুলোকে আমরা অ্যাভয়েড করব। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবেন। ওকে, সো এই কোম্পানিটা যদি আপনি দেখেন, আপনাকে যদি দেখায় তাহলে বুঝতে পারবেন। লাইক যেমন এই জায়গাটাতে করে দেখুন, অপারেটিং প্রফিট দেখাচ্ছে 1.01 crore ওরা অপারেটিং প্রফিট, ঠিক আছে, বাট যেমনি আপনি নিট প্রফিটে আসবেন, নিট প্রফিটে দেখুন মাইনাস হয়ে গেছে। তো এই অপারেটিং প্রফিট দেখে তো আপনার মনে হবে আচ্ছা 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 কোম্পানি তো প্রফিট করছে, বাট আলটিমেটলি ও ইন্টারেস্ট সমস্ত কিছু দেওয়ার পর উল্টেও লসে, যেটাকে নিট প্রফিট বলে। আমি যদি ছোট্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিই নিট প্রফিট কী জিনিস, খুব সিম্পলভাবে তাহলে বুঝতে পারবেন। 100 টাকাতে কোনো একটা আপনি জিনিস বিক্রি করলেন, আপনার খরচ পড়েছে ওই জিনিসটা অন্য দোকান থেকে কিনে আনতে বা বানাতে বা যা কিছু করতে, ক্যারিং কস্ট ফস্ট সমস্ত কিছু নিয়ে আপনার 60 টাকা খরচ পড়ে, তাহলে 40 টাকা হচ্ছে আপনার অপারেটিং প্রফিট। এই যে এই প্রফিটটা হচ্ছে এই 40 টাকাটা, এই 40 টাকার সাথে আপনার আদার ইনকাম অ্যাড হবে। আদার ইনকাম অ্যাড হবে বলতে কেমন, যেমন মনে করেন যে কথার কথা বলছি, আপনার যে গ্যাসের ওভেন আছে, ঠিক আছে, বা আপনার হয়তো দুটো কড়াই আছে, ঠিক আছে, আপনি সিঙ্গাড়া বিক্রি করছেন, আপনার দুটো কড়াই আছে, একটা কড়াই আপনি রান্না করছেন, আরেকটা কড়াই আপনার পাশের দোকানদারকে আপনি বলেছেন ঠিক আছে তুই ব্যবহার কর, কোনো ব্যাপার নেই, আমাকে ওটাতে মাস গেলে 200 টাকা করে ওটার ভাড়া দিয়ে দিস তাহলেই হবে। তো এটা আপনার জিনিস, আপনি ওখানে ভাড়া দিয়ে দিয়েছেন, তো তার দরুন আপনি যে টাকাটা পাচ্ছেন সেই টাকাটার সাথে আমি ধরে নিলাম যে তার দরুন মানে হিসাবে টোটাল 40 টাকা লাভ হলো, তার দরুন আমি ধরে নিলাম যে আপনি হয়তো 5 টাকা পেয়েছেন, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি। তাহলে 40 টাকা আপনার এইখান থেকে লাভ হলো আর 5 টাকা এখান থেকে ভাড়া হিসাবে পেয়েছেন, টোটাল 45 টাকা। এই 45 টাকার মধ্যে থেকে বাদ যাবে যেটা, এইটা আমি মার্ক করে রাখি, এটা ছিল আপনার অপারেটিং প্রফিট, এই 40 টাকাটা ছিল আপনার অপারেটিং প্রফিট, ঠিক আছে। 40 টাকাটা অপারেটিং প্রফিট, এই 40 টাকা অপারেটিং প্রফিটের মধ্যে 5 টাকা যেটা, এটা হচ্ছে আদার ইনকাম, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন আদার ইনকাম, ঠিক আছে। এই আদার ইনকাম হচ্ছে 5 টাকা, টোটাল হলো আপনার 45 টাকা ইনকাম। এই 45 টাকা ইনকামের মধ্যে আপনি মনে করুন যে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসাটা খুলেছেন, তো মাস গেলে আপনাকে কিস্তি দিতে হবে, তো আপনি ধরে রাখেন এইখান থেকে আপনি কিস্তি দিলেন হয়তো কথার কথা 15 টাকা আপনি কিস্তি দিলেন, ঠিক আছে। তাহলে আপনার কাছে এখন আপনার যে মেন ব্যবসা বা ড্রয়ার বা আপনার পকেট, তাতে পড়ে থাকবে 30 টাকা। এই 30 টাকাটা হচ্ছে এই যে প্রফিট বিফোর ট্যাক্স। এবার এই 30 টাকার পর তো আপনি এই 30 টাকার উপরে তো আপনি ইনকাম ট্যাক্স ফাইল করবেন, আপনাকে তো ট্যাক্স দিতে হবে সরকারকে। এই 30 টাকার উপরে আপনি মনে করেন ট্যাক্স দিলেন, কথার কথা আমি ধরে নিলাম আপনি 30% ট্যাক্স দিলেন, আমি ধরে নিলাম এখান থেকে আপনি 9 টাকা সরকারকে ট্যাক্স দিলেন, গভর্নমেন্টকে। তাহলে ওভারঅল পড়ে থাকলো 21 টাকা। এই 21 টাকাটা হচ্ছে আপনার নিট প্রফিট। তাহলে আপনার অ্যাকচুয়ালি প্রফিট আপনি করছেন 40 টাকা অপারেটিং প্রফিট, আপনার যে ব্যবসা সেই ব্যবসার মাল বিক্রি এবং মাল কেনা দিয়ে 40 টাকা আপনি প্রফিট করলেন, কিন্তু দিনের শেষে আপনার পড়ে থাকলো পকেটে কত, 21 টাকা। এই 21 টাকাটা হচ্ছে আপনার নেট প্রফিট। গল্পটা চেঞ্জ কোথায় হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে এই জায়গাটাতে গিয়ে, মনে করেন যে আপনার এই 5 টাকাটা আদার ইনকামে নাই, আদার 1 টাকাও আপনার ইনকাম নাই, সরি আদার আপনার মনে করেন যে 1 টাকাও ইনকাম নাই, আদার ইনকাম 0। তাহলে আপনার এখানে 40 টাকা ইনকাম থাকলো, তার মধ্যে এই যে লোনের ইএমআই দিয়েছিলেন আপনি 15 টাকা, তো মনে করেন যে আপনি লোন নিয়ে রেখেছেন অনেক বেশি, ঠিক আছে, আমি এটা পরে ব্যালেন্স শিটে মানে এটা বোঝাবো, ক্যাশ ফ্লোতে যখন যাব তখন এটা বুঝতে পারবেন। এই যে 40 টাকাটা, এটা আমি তখনই বলবো, এই 40 টাকাটা আপনি মনে করেন ধারে বিক্রি করেছেন, যাকে বিক্রি করেছেন সে বলেছে যে আমি 2 দিন পরে টাকা দিয়ে যাব, কিন্তু আপনি তো মাল বিক্রি করে দিয়েছেন। এই খাতা কলমে তো আপনাকে দেখাচ্ছে আপনি 40 টাকা ইনকাম করে ফেলেছেন, প্রফিট করে ফেলেছেন, কিন্তু সেই টাকাটা তো এখন আপনার কাছে আসেনি। তাহলে তো আপনাকে আবার মাল কিনতে গেলে আপনাকে ধার নিতে হবে কারোর কাছ থেকে না কারোর কাছ থেকে। যাক সেটা আমি ক্যাশ ফ্লোতে বলছি একটু পরে। মধ্যে কথা মনে করেন আপনি যদি লোন বেশি হয়, আপনি বেশি লোন নিয়ে থাকেন, তাহলে এই 15 টাকার জায়গাতে দেখবেন যে আপনার 55 টাকা হয়তো মাসে ইএমআই দিতে হচ্ছে।
তাহলে আপনি 40 টাকা ইনকাম করলেন ব্যবসা থেকে, আপনি 55 টাকা দিতে হবে আপনাকে লোনে, তাহলে উল্টে -15, মানে পকেট থেকে আপনাকে 15 টাকা দিতে হবে। এখান থেকে আমি নিচে লিখছি -15, মানে পকেট থেকে আপনাকে 15 টাকারও দিতে হবে। এইখানে মেল গল্পটা হয়ে গেল, বুঝতে পারলেন? যে অপারেটিং প্রফিটে তো আমি 40 টাকা প্রফিট দেখতে পাচ্ছি, কিন্তু নেট প্রফিট মানে দিনের শেষে আমার পকেটে কত টাকা থাকছে, 1 টাকাও নাই। উল্টা আমি 15 টাকা ঘাটতিতে আছি। কেন? কারণ আমি লোন নিয়ে বসে আছি, বা আরও বেশ কিছু কারণ থাকতে পারে। যেই জিনিসটা এখানে হচ্ছে দেখুন, এই যে এর আরও অনেক কিছু কারণ থাকতে পারে, বাট মেন ব্যাপারটা এটাই। আপনাকে অনেকবার দেখাতে পারবো, যেমন দেখুন এখানে অপারেটিং প্রফিট 1.53, বাট নেট প্রফিটের সময়তে গিয়ে দেখুন -0.30 হয়ে গেছে। তো এর অনেক রকম কারণ হতে পারে, যেমন এইখানে যদি আপনি দেখেন যে এখানে প্রফিট বিফোর ট্যাক্সে গিয়ে 0.15 হয়ে গেছে। কেন? কারণ যে দেখুন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখুন ইন্টারেস্টেই পে করতে হয় 1.51। আপনি বোঝার জন্য আপনি 151 টাকায় বুঝুন যে আপনি 153 টাকা প্রফিট করেছেন। আমি বোঝানোর জন্য বলছি, হ্যাঁ, 153 টাকা আপনি প্রফিট করেছেন, 153 টাকার মধ্যে আপনি 151 টাকায় আপনি ব্যাংকে আপনার লোনের সুদ হিসাবে দিয়ে দিয়েছেন। তো আপনার কাছে পড়ে আছে হিসাবে 2 টাকা। ঠিক আছে, তো এই 2 টাকার মধ্যে আবার যাই হোক এই জায়গাটাতে করে আদার ইনকাম 16 পয়সা ছিল, সেটা অ্যাড হবে। তো এই হিসাবে অ্যাকচুয়ালি গিয়ে আলটিমেট মাইনাস হয়ে যায়। তো যদি কোনো কোম্পানির নেট প্রফিট যদি আমরা মাইনাসে দেখি, মানে অপারেটিং প্রফিট তো পজিটিভে দেখছি, কিন্তু নেট প্রফিট মাইনাসে, সেই কোম্পানি আমরা অ্যাভয়েড করব, সোজা হিসাব। ঠিক আছে, ওকে। সো এটা গেল একটা পার্ট। কোয়ার্টারলি রেজাল্টের তাহলে আমরা কি কি দেখবো আমি ক্লিয়ারলি বলে দিলাম। প্রথমেই দেখবো, আমি সামারাইজ করছি, কোয়ার্টারলি রেজাল্টের প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেলস দেখবো আমরা। সেলস যেন ইয়ার ওভার ইয়ার বাড়তে থাকে, সেটা আমাদের দরকার। ঠিক আছে, তার সাথে আমরা আরেকটা জিনিস যেটা দেখব, সেটা দেখব আমরা হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন যেন স্টেবল হয়, কখনোই এর মতো এই যে এরকম ফ্ল্যাকচুয়েট করবে না। এই যে এই কোম্পানিটার ক্ষেত্রেও দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই কোম্পানিটার ক্ষেত্রেও 3.46, 1 লাফে গিয়ে 9 হয়ে গেল, 9%, তারপর 1 লাফে -6%, তারপর আবার 2%, 2% থেকে 1 লাফে 6%, 6% থেকে আবার 2%, তারপর 3%, তারপর 1 লাফে 3 থেকে 17, 17 থেকে আবার 1 লাফে নেমে গিয়ে 2, 2 থেকে 1 লাফে নেমে গিয়ে 18, 18 থেকে 1 লাফে নেমে গিয়ে আবার -3, -3 থেকে 1 লাফে -32, -32 থেকে আবার -14। তাহলে ওপিএম যেটা অপারেটিং প্রফিট মার্জিন, সেটা কখনোই এরকম আনস্টেবল হলে আমরা নেব না। ঠিক আছে, এটা আর তার সাথে আমরা দেখব অপারেটিং প্রফিটের সাথে সাথে যেন নেট প্রফিট, এই দুটোই আমাদের কিসে দরকার, এই দুটোই আমাদের পজিটিভ ফর্মে দরকার, এই দুটোই আমাদের পজিটিভ ফর্মে দরকার। ঠিক আছে, এই ছিল মেন চেকলিস্ট। এবার আমি আরেকটা চেকলিস্টে আসছি, সেটাও বলছি ফান্ডামেন্টাল লিস্ট, সেটা হচ্ছে ক্যাশ ফ্লো। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা মাথায় রাখুন। আপনাদের কিচ্ছু দেখার অতটা দরকার নেই, আমি কারণ এটা বিগিনার লেভেলে বলছি তাই। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, এই যে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, এইটা আমাদের সবসময় পজিটিভ ফর্মুলা রাখতে হবে। এটা যেন সবসময় আমরা এই যে প্লাস হিসাবে আছে, যে দেখুন পজিটিভে আছে পজিটিভ, এটা যেন আমরা পজিটিভ দেখি সবসময়। এগুলো দেখতে যাবেন না, এগুলো নেগেটিভেই থাকবে, কারণ আছে, সেগুলো আমি পরে বলছি। নেগেটিভেই থাকবে বলতে এগুলোর মানে আমি ব্যালেন্স শিট যখন করাবো ইন ফিউচার তখন আমি বলবো, বাট আপাতত মাথায় রাখুন আপনারা শুধুমাত্র ক্যাশ ফ্রম অপারেটিং প্রফিট এটাকেই দেখবেন, এবং তাতে যেন এগুলো পজিটিভে থাকে। ক্যাশ ফ্লো কি আমি ছোট্ট করে একটু বুঝিয়ে দিই, তাহলে বুঝে যাবেন। ওই যে একটু আগে আপনাদেরকে উদাহরণ দিলাম, আপনি কি করছেন, আপনি 100 টাকাতে মনে করুন সিঙ্গাড়া বিক্রি করছেন, কথার কথা বলছি, ঠিক আছে, বা 100 টাকার সিঙ্গাড়া বিক্রি করলেন, একটা সিঙ্গাড়া 10 টাকা করে, আপনি 10টা সিঙ্গাড়া বিক্রি করলেন, 100 টাকার সিঙ্গাড়া বিক্রি করলেন। আপনার বন্ধু এসে আপনাকে বললো যে ভাই এক কাজ কর না, আমার বাড়িতে গেস্ট এসছে, আমার কাছে তো টাকা আপাতত কিছু নেই, এক কাজ কর না, তুই 10টা সিঙ্গাড়া আমাকে প্যাক করে দিয়ে দে, আমি তোকে কালকে টাকা দিয়ে দেবো। তো আপনি বলবেন ঠিক আছে। তো আপনি তাকে 100 টাকার সিঙ্গাড়া দিয়ে দিলেন। এই 100 টাকার সিঙ্গাড়া করতে আপনার খরচ পড়েছিল 70 টাকা, তাহলে ওভারঅল আপনি 30 টাকা প্রফিট করলেন এইটাতে। ঠিক, এবার এই যে অ্যাকাউন্টিংয়ের এই যে ডিপার্টমেন্ট বা এই যে অ্যাকাউন্টিং, এই অ্যাকাউন্টিংয়ে কি হয়, আপনার সেলস যখন হয়ে গেল আর সেইখান থেকে তার যে এক্সপেন্ডিচার অর্থাৎ বিল যখন আপনার হয়ে গেল, বিলিং যখন হয়ে গেল, বিলিং হয়ে গেল মানে আপনার সেলস কমপ্লিট, সেলস কমপ্লিট মানেই তার থেকে আমরা এক্সপেন্ডিচার বাদ দিয়ে আমরা প্রফিট পাবো।
তাহলে হিসাবে কিন্তু অ্যাকাউন্টের যে খাতা আমাদের কাছে বা অ্যাকাউন্টের ভাষায় কিন্তু আমি বলবো 30 টাকা আমার লাভ হয়েছে আজকের দিনে, ঠিক? কিন্তু সত্যিই কি 30 টাকা লাভ হয়েছে আজকে আমার দিনে? এই 30 টাকাটা কিন্তু আমার বাক্সে, যেটা আমার ক্যাশ বাক্স বা আমার যে পকেট, তাতে কিন্তু আসেনি। আজকে হয়তো আপনি দেখে বলবেন যে আচ্ছা 100 টাকার বিক্রি হয়েছে, বা বা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার, বাহ দারুণ ব্যাপার, চল পার্টি দিবি, পার্টি দিবি। বাট আমি তো মনে মনে ভাববো ভাই পার্টি কি দেবো, তুই না হয় দেখছিস 100 টাকার বিক্রি হয়েছে, থোড়ি টাকা আমার পকেটে এসছে, টাকা তো ধারে নিয়ে গেছে ও, তো আমার পকেটে টাকা নিতে তোকে আমি পার্টি করতে দেবো? তখন আপনি বলবেন তোর তাহলে এই ব্যবসা করে তুই কি করছিস? তুই ব্যবসা করছিস, ব্যবসাতে তোর লাভ হচ্ছে, কিন্তু সেই লাভের টাকা তোর পকেটেই নাই, তোর ব্যবসা কেন করছিস? এই যে টাকাটা পকেটে আছে না নাই, এটা দেখায় আমাদেরকে ক্যাশ ফ্লো। মানে 30 টাকা তো আপনার লাভ হয়েছে অ্যাকাউন্টের হিসাবে বুঝে গেলাম, বাট এই 30 টাকাটা আপনার মার্কেটে এখনো পড়ে আছে, আপনি টাকাটা এখনো পাননি, এটা ধারে নিয়ে গেছে। তাহলে ক্যাশ ফ্লোতে, ক্যাশ ফ্লো এর হিসাবে আপনি শো করবেন -30। অর্থাৎ ওই যে নিট প্রফিট আমরা উপরে দেখছিলাম, নিট প্রফিট বা অপারেটিং প্রফিট যেটাই আপনি নেন না কেন, আপনি নিট প্রফিট বা অপারেটিং প্রফিটে তো 30 টাকা দেখাচ্ছেন ঠিকই, কিন্তু ক্যাশ ফ্লোতে আপনাকে দেখাবে -30। অর্থাৎ আমি বুঝে যাব প্রফিট তো ভাই তোর হয়েছে, কিন্তু ভাই তোর পকেটে এখনো টাকা আসেনি, এই টাকাটা মার্কেটে পড়ে আছে। তাহলে ওই ব্যবসার আর কি লাভ, টাকা যখন প্রফিট আসছেই না। সে এবার কদিন পরে আসবে, কি আসবে না আসবে সেগুলো বোঝা যায়, সেটা যদি আপনি এইখানে ক্লিক করেন, এই প্লাসে ক্লিক করেন, তাহলে এইখানে দেখুন রিসিভেবল বলে লেখা আছে, যে রিসিভেবল, হ্যাঁ এই রিসিভেবল বলে লেখা আছে, সেটার একটা পার্ট এখানে দেখতে পাবেন। আর পেয়েবল বলে একটা আছে, এই পেয়েবল বলে একটা পার্ট আপনি এই জায়গাটাতে করে দেখতে পাবেন, ঠিক আছে? তো এগুলো আমি রিসিভেবল পেয়েবল এগুলো আমি পরে বোঝাবো, বাট এটা জেনে রাখুন। সেটা হচ্ছে যে, এবং এই যে এই জিনিসটা আপনি আরো বুঝতে পারবেন এই জায়গাটাতে করে গেলে, এই যে ডেপ্টার্স ডে আছে আর ইনভেন্টরি ডে, তো সেটা এখান থেকে বোঝা যায় যে কতদিন পর আপনার মার্কেটে যে ধার বাকিটা পড়ে থাকছে সেটা কতদিন পর উঠে আসছে না আসছে সেটা বোঝা যায়। যাই হোক, সেটা আজকে আমাদের আলোচ্য বিষয় না, আলোচ্য বিষয় হচ্ছে ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো দেখুন এখানে পজিটিভ দেখাচ্ছে, আপনাদেরকে আমি সোজা হিসাব বোঝাই। এই এই যে কোম্পানিটা, এই কোম্পানিটার আপনি যদি মানে প্রফিট লসে যান ইয়ারলিতেই, তো আপনি মার্চ 2025-এ আপনি দেখতে পাবেন নেট প্রফিট দেখাচ্ছে 14,500 কোটি। বা আপনি যদি কোয়ার্টারলিতেও যাই, কোয়ার্টারলিতে গেলে আপনি দেখতে পাবেন লাইক এখানে, হ্যাঁ 3,792 কোটি দেখাচ্ছে, ঠিক আছে? তো আমাদের ক্যাশ ফ্লো বা এগুলো সব ইয়ারলি প্ল্যানিং হয়, ইয়ারলি ক্যালকুলেশন হয়, এইখানে যেটা আছে আমি সেই হিসাবে বলছি। তো সেই জায়গা থেকে আপনি প্রফিট অ্যান্ড লস যদি ইয়ারলি যান, তো দেখুন মার্চ 2025 আপনাকে নেট প্রফিট দেখাচ্ছে 14,500 কোটি টাকা। তাহলে এই কোম্পানি 14,500 কোটি টাকা আলটিমেট প্রফিট করেছে, ক্যাশ বাক্সে 14,500 কোটি টাকা থাকা উচিত। এগেন আমি উচিত বলছি, আছে কি নাই সেটা আমাকে ক্যাশ ফ্লো বলবে, বাট এই যে প্রফিট অ্যান্ড লস, যেটা এই প্রফিট অ্যান্ড লসের যে ব্যালেন্স শিট, এই ব্যালেন্স শিট আমাকে হিসাব দিচ্ছে যে 14,500 টাকা এই ফিনান্সিয়াল ইয়ারে এই কোম্পানি প্রফিট করেছে। অর্থাৎ কোম্পানির বাক্সে, ক্যাশ বাক্সে বা ব্যাংকের অ্যাকাউন্টে, অর্থাৎ কোম্পানির কাছে 14,500 থাকা উচিত। আছে না নাই সেটা কোথা থেকে দেখবো? 14,500 মাথায় রাখুন। চলুন এবার ক্যাশ ফ্লোতে, ক্যাশ ফ্লোতে যদি যান সেটা দেখবেন আপনি 16,136। অর্থাৎ ওই 14,000 বাদ দিয়ে আরো এক্সট্রা 2,000 সামথিং কিছু টাকা আছে, সেটা কোথা থেকে আসলো? সেটা আদার ইনকাম, তারপর হচ্ছে যে ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ফিনান্সিয়াল অ্যাক্টিভিটি, অনেক পার্ট আছে, সেগুলো থেকে ইনকাম আসতে পারে, কারণ এটা একটা বড় কোম্পানি, ফলে আর্নিং সোর্স অনেক আছে, সেটা আলাদা ব্যাপার। বাট অ্যাটলিস্ট মানে এটা থেকে আমরা কি বুঝলাম? আমরা এটাই বুঝলাম যে এই কোম্পানিটা 14,500 টাকা ক্যাশ বাক্সে থাকা উচিত, এর কাছে আছে ক্যাশ ফ্লোতে আমাকে দেখাচ্ছে তার থেকে বেশি 16,136। তার মানে পুরো টাকাটাই ওর কাছে ক্যাশ বাক্সে রাখা আছে। তাহলে এই কোম্পানিটা জেনুইন কোম্পানি বা ভালো কোম্পানি। কিন্তু যদি আপনাকে আমি আরেকটা কোম্পানি দেখাই তাহলে কি হবে? দেখাই আপনাকে, এই কোম্পানিটা দেখুন। এই কোম্পানিটা আমাকে প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স শিটে আমাকে দেখাচ্ছে এই যে নিট প্রফিট, নিট প্রফিট কত দেখাচ্ছে? আমার 20 কোটি টাকা। মার্চ 2025-এ আমাকে দেখাচ্ছে যে 20 কোটি টাকা প্রফিট হয়েছে। তাহলে কোম্পানির ক্যাশ বাক্সে, ক্যাশ বাক্স বলতে ক্যাশেই থাকবে আমি সেটা বলছি না, ব্যাংকের অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট যাই হোক, মোদ্দা কথা হচ্ছে একদম বাংলা ভাষায় আমি বোঝানোর চেষ্টা করছি। 20 কোটি টাকা যখন এ প্রফিট করছে, তাহলে কোম্পানির কাছে 20 কোটি টাকা থাকা উচিত। চলুন ক্যাশ ফ্লোতে গিয়ে সেটা দেখতে পাবো। দেখুন ক্যাশ ফ্লোতে
মার্চ 2025-এ দেখাচ্ছে -91 কোটি। -91 কোটি মানে 20 কোটি টাকা তো লাভ করেছে, তাহলে তো 20 কোটি টাকাটা ওর ক্যাশ বাক্সে থাকা উচিত ছিল, কিন্তু এখানে তো -91 দেখাচ্ছে, মানে 20 কোটি তো নাই, উল্টে -91 ও পড়ে আছে। তার মানে আমি কি বুঝতে পারলাম এখান থেকে, কোম্পানি যেই টাকাটা ইনকাম করছে সেই টাকাটা তার ক্যাশ বাক্সে ঠিকঠাক আসছে না বা আসেনি, বা অন্য কোনো খাতে খরচ করেছে বা কিছু, সে বিভিন্ন কিছু হতে পারে। আমি বলছি না যে মাইনাস থাকা মানে সেটা খারাপ, সেটা অনেক সময় ইনভেন্টরি বাড়ানোর জন্য বা অনেক কিছুর জন্য হতে পারে, সেটা সেটা পরে কোনো সময় বোঝাবো। ক্যাশ ফ্লো নিয়েই একটা বড় রীতিমতো ভিডিও করা যেতে পারে, আমি কোনো সময় করবো তখন বলবো। বাট মাথায় রাখুন এটা আমাদের কাছে নেগেটিভ সাইন। এইখানে যখন আমরা দেখবো যে এরকম নেগেটিভ ক্যাশ ফ্লো, সেই কোম্পানিতে আমরা এগাবো না। আপনি যদি এটাতে যান তাহলে আপনি এখানেও সেম জিনিস দেখতে পাবেন, এখানে রিসিভেবলে পড়ে আছে 20 কোটি টাকা। মানে কি, ওই যে যেই 20 কোটি ওখানে প্রফিট দেখিয়েছে, ওই 20 কোটি টাকা পড়ে আছে এখনো। সেম ভাবে এখানে পেয়েবল আছে, পেয়েবলে দেখবেন 8 কোটি টাকা আছে। তো রিসিভেবল, পেয়েবল এগুলো ডিটেলস আমি পরে বলবো, বাট আমার মানে মেন যেটা বলতে চাইছি মাথায় রাখুন, নেট প্রফিট তো আমি দেখলাম প্রফিটে আছে, কিন্তু ক্যাশ ফ্লো আমাকে দেখাচ্ছে যে না এখানে নেগেটিভ, তাহলে সেই কোম্পানিতে আমি কখনোই এগাবো না। তো ক্যাশ ফ্লো আমাদের আরেকটা চেকলিস্ট, এটা যেন মাথায় থাকে। ওকে, এটা একটা গেল। এবার আমরা আরেকটা পার্টে আলোচনা করি, আরেকটা চেকলিস্ট, সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং। প্রোমোটার হোল্ডিং মানে হচ্ছে সোজা সাপটাই কথায় একদম জেনে রাখুন, সেটা হচ্ছে কোম্পানির মালিক কত পার্সেন্ট হোল্ড করে আছে ওই কোম্পানির শেয়ার। আমি আবারও বলছি, সোজা পাতি বাংলা ভাষায় বলে দিচ্ছি, বেশি টেকনিক্যাল ফেকনিক্যাল টার্ম ইউজ না করে, কোম্পানির যে মালিক সে ওই কোম্পানির কত পার্সেন্টেজ শেয়ার নিয়ে আছে। ঠিক আছে, মনে করেন আপনারা তিন বন্ধু মিলে আপনারা একটা ব্যবসা খুলেছেন, তো তার মধ্যে 90% ক্যাপিটালই আপনি দিয়েছেন, বাকি 10%-এর মধ্যে 5% একটা বন্ধু দিয়েছে, 5% আরেকটা বন্ধু দিয়েছে, তো আপনার ওই কোম্পানিতে হোল্ডিং হচ্ছে 90%। তো সেম ভাবে কোম্পানির মালিকের কতটা হোল্ডিং আছে ওই কোম্পানিতে সেটাই দেখাই। এটা দেখুন প্রোমোটার, এই যে প্রোমোটার, এই প্রোমোটার হোল্ডিং কখনো কমা উচিত না, কমতে পারে বিশেষ বিশেষ কিছু স্পেশাল ক্ষেত্রে। সেক্ষেত্রে শেয়ার সেল করে মানে শেয়ার বিক্রি করে সেক্ষেত্রে ফান্ড রেজ করা হয়, কোম্পানি ক্যাপেক্স করে বা এক্সপেনশন করে দেন আবার বাইব্যাক করা হয়, সেটা ভাগ চলে গেল ইভেনচুয়ালি বাইব্যাক, মানে ট্রেডিং এর একটা দারুণ কনসেপ্ট। ঠিক আছে, আমি কোনো সময় পসিবল হলে আমি বাইব্যাক নিয়েও একটা ভিডিও করবো, যাই হোক। তো আমি যেটা বলতে চাইছি, কমতে পারে, আমি বারবার বলছি এগুলো বিগিনার লেভেলে আপনাদেরকে বোঝাচ্ছি, অ্যাডভান্স লেভেলে আমরা অনেক কিছু আরো শিখবো ইন ফিউচার। প্রোমোটার হোল্ডিং কখনো কমবে না, এটা মাথায় রাখুন। যেমন 56.37, দেখুন 37 থেকে বেড়ে হলো 48, অর্থাৎ কোম্পানি বাইব্যাক করছে। 48 থেকে সেম আছে, তারপরের বার দেখুন 56.48 থেকে বেড়ে হয়ে গেল 58-19%, 58-19 থেকে বেড়ে হয়ে গেল দেখুন 58-28, তারপর এখন 58-88 চলছে। অর্থাৎ কোম্পানির যে মালিক সে কিন্তু উল্টে বাজার থেকে শেয়ার কিনে কিনে তার হোল্ডিং বাড়াচ্ছে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে এই যে কোম্পানির মালিক, এদের বুকের ধক আছে এবং এরা জানে যে আমার কোম্পানি ঠিক দিশায় যাচ্ছে, আমার ব্যবসা ঠিক দিশায় যাচ্ছে, আমার ব্যবসা ঠিকঠাক চলছে, সব ঠিকঠাক, ভেতরে কোনো ঘাপলা নাই, কেস নাই, প্রবলেম নাই, ভবিষ্যতে এই ব্যবসাটা ডুবে যাওয়ার ভয় নাই, তাই কোম্পানির মালিক নিজের হোল্ডিং আস্তে আস্তে বাড়াচ্ছে। বাট যদি এই হোল্ডিংটা কমতো, যে মনে করুন আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা, ঠিক আছে তাহলে বুঝতে পারবে। যেমন এই কোম্পানিটা দেখুন, প্রথমে ছিল 61.52%, সেটা 61.5 করতে করতে আরেকবার বাড়ালো, ঠিক আছে, বাট তারপর দেখুন 58 কমে গেল, তারপরে সেম আছে, তারপরে দেখুন কমে গেল। এই যে প্রোমোটার হোল্ডিং কমছে, এই প্রোমোটার হোল্ডিং কমাটাই বাজে ইম্প্যাক্ট একটা। প্রমোটার হোল্ডিং কমা মানেই এটা এক ধরনের, সোজা বাংলা ভাষায় যদি বলি, লক্ষণ বোঝায় যে মালিকের নিজেরই সাহস নাই যে কোম্পানিটা ঠিকঠাক যাবে, তাই সে আস্তে আস্তে তার শেয়ার বিক্রি করে 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 কোম্পানি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। একটা সার্টেন টাইম পর দেখবেন যে পাবলিক হোল্ডিংই বেড়ে গেছে। আপনি যদি এখানে দেখুন ডিআইআই 0.05% ছিল, উল্টে ডিআইআই দেখুন কমিয়ে দিয়েছে, ডিআইআইও হোল্ডিং কমিয়ে দিয়েছে, তার সাথে সাথে যে প্রোমোটার আছে প্রোমোটারও হোল্ডিং কমাচ্ছে।
তো ডিআইআইও হোল্ডিং কমাচ্ছে, মানে যারা আমাদের ডোমেস্টিক ইনভেস্টার, তারা ডোমেস্টিক ইনভেস্টার বলতে দুই ধরনের আমাদের হয়, এফআইআই ডিআইআই। তো এফআইআই হচ্ছে ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার, আর ডিআইআই হচ্ছে আমাদের ডোমেস্টিক যারা আছে সেই ইনস্টিটিউশনাল ইনভেস্টার হচ্ছে ডিআইআই, ঠিক আছে। অর্থাৎ এই যে এলআইসি টেলআইসি বা মিউচুয়াল ফান্ড যা যা দেখছেন সব এরা, সোজা কথা। তো এই ডিআইআই দেখুন তাদের ইনভেস্টমেন্ট এখান থেকে তুলে নিচ্ছে, প্রোমোটার যে আছে সেও তুলে নিচ্ছে, বাট দেখুন পাবলিক বাড়ছে, এই যে পাবলিকের কাছে হোল্ডিং বাড়ছে, ঠিক আছে, পাবলিকের কাছে হোল্ডিং বাড়ছে। তো এইটাই বাজে লক্ষণ, মানে ডিআইআই এবং প্রোমোটার, এই বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টার যাদের কাছে ইনসাইড খবর থাকে এবং যে খুদ মালিক, তারা তাদের শেয়ার কেন বিক্রি করছে, তার মানে নিশ্চয়ই কোনো ঘাপলার ব্যাপার আছে। তো এটা একটা রেড জোন হিসাবে ধরা হয় বা রেড ফ্ল্যাগ হিসাবে ধরা হয়। তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এই প্রোমোটার হোল্ডিং যেন ডিক্রিজ না করে, ঠিক আছে। তো আপনাদেরকে আমি যদি চেক লিস্ট ফাইনালাইজড করি, প্রথমে যেটা চেক করবেন আপনারা সেটা হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপ কত, সেটা অবশ্যই মিনিমাম 200 কোটি হতে হবে। আমি তো বলবো পারলে আপনারা 500 কোটির উপরের কোম্পানিকে চুজ করুন। সেকেন্ড যেটা আমাদের চেকলিস্ট সেটা হচ্ছে ওই কোম্পানিটার ওয়েবসাইটটাতে আমরা যে যাব এবং গুগলে গিয়ে আমরা ওই কোম্পানির রিলেটেড ব্যাড নিউজ বা নিউজ এই রিলেটেড আমরা সার্চ করব, বা গুড নিউজ, অর্থাৎ নিউজ লিখে সার্চ করলে ব্যাড গুড যা আছে সব পেয়ে যাবেন আপনারা। তো ওই কোম্পানিটার সম্বন্ধে জানবো এবং কোম্পানিটার সম্বন্ধে মানে কোম্পানিটার নিউজ টিউজ সম্বন্ধে একটু জানবো, এটা আমাদের সেকেন্ড চেকলিস্ট হবে। যদি নিউজ ঠিকঠাক থাকে, সব কিছু ঠিকঠাক থাকে এবং কোম্পানির ওয়েবসাইটে গিয়ে গিয়ে আমি কি দেখতে বললাম যেন সাইকেলিক্যাল যে যেন কোম্পানি না হয়, অর্থাৎ সিজনাল ব্যবসা যেন না হয়, সেটাকেও আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে। এইটা যদি ঠিকঠাক থাকে দেন আমরা থার্ড চেকলিস্ট যেটা দেখবো সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আমরা আবার কি কি দেখবো, কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে দেখবো, দেখুন কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে কি কি থাকবে। কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আমি চেক করবো সেলস, সেলস বাড়তে হবে, অপারেটিং প্রফিট মার্জিন সেটা স্টেবল থাকতে হবে, আর অপারেটিং প্রফিট যেটা সেটা পজিটিভ থাকতে হবে, নেট প্রফিট যেটা সেটাও পজিটিভ থাকতে হবে, রাইট। কোয়ার্টারলি রেজাল্ট থেকে আমরা এটাই চেক করব। দেন তারপরে আমরা যেটা চেক করব আমাদের 4 নম্বর চেকলিস্ট সেটা হচ্ছে ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো আমাদের পজিটিভ থাকতে হবে, ঠিক আছে। 5 নম্বর যেটা আমরা চেক করব সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং, প্রোমোটার হোল্ডিং কখনো কমবে না, হয় স্টেবল থাকবে বা বাড়লে তো খুবই ভালো, কিন্তু প্রোমোটার হোল্ডিং কখনো কমবে না। সো এই কটা ফান্ডামেন্টালি আমাদের চেক করতে হবে, মাথায় রাখুন। তার সাথে আরো বেশ কিছু জিনিস চেক করা যেতে পারে, সেটা আমি কখনো ইনভেস্টমেন্টের ফান্ডামেন্টাল মানে কোনো স্টকে ইনভেস্ট করতে গেলে সেটার ফান্ডামেন্টাল কি কি চেক করা দরকার সেটা নিয়ে কখনো ভিডিও করলে বলবো। হ্যাঁ, আপনারা কমেন্টে লিখুন যদি এটার সাথে সাথে আপনাদের যদি মনে হয় যে না কোনো স্টকে ইনভেস্ট করার জন্য কি কি ফান্ডামেন্টাল চেক করার দরকার সেটা আপনাদের প্রয়োজন, তাহলে কমেন্টে আমাকে লিখুন। আমি অবভিয়াসলি যদি ম্যাক্সিমাম ডিমান্ড আসে আমি অবভিয়াসলি সেটা নিয়েও করে দেবো, রাইট। সো এটা গেল ফান্ডামেন্টাল চেক করার পার্ট, ঠিক আছে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টেকনিক্যাল পার্ট, ঠিক আছে। আমি এক কাজ করছি, আমি আপনাদেরকে একটা স্টক তুলে নিচ্ছি, আমি স্টকের নাম অবশ্যই বলবো না, বাট আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা স্টক তুলে নিচ্ছি। স্টকটার ফান্ডামেন্টাল পার্ট এবং তার সাথে সাথে টেকনিক্যাল পার্ট দুটোই একসাথে আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা চেক করবেন, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। তো চলুন একটা যে কোনো স্টক পিক করে নিই আমি দেখাচ্ছি আপনাদেরকে, রাইট। ওকে, সো আমি এই একটা স্টক নিয়েছি, রাইট। স্টকের প্রথম যেটা আমি চেক করব সেটা চেক করব হচ্ছে এই স্টকটার মার্কেট ক্যাপ। তো এটার মার্কেট ক্যাপ আমরা দেখতে পাচ্ছি 736 কোটি। তো ঠিক আছে, আমাদের মেন থ্রেশহোল্ড যেটা ছিল বা আমাদের যেটা বেঞ্চমার্ক ছিল যে আমরা লাইক 200 কোটির উপরে স্টক হতে হবে বা 500 কোটি নিলে আপনি 500 কোটির উপরে স্টক হতে হবে, সেটা এটা পাস করলো, ঠিক আছে। তাহলে আমাদের চেকলিস্ট 1 যেটা ছিল সেটা আমাদের কমপ্লিট, রাইট। নেক্সট এইখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে কোম্পানির ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করে দেন তারপর সেই ওয়েবসাইটে গিয়ে একটু কোম্পানির বিজনেস সম্বন্ধে জানবো এবং এই কোম্পানির এই যে এখানে যে নাম লেখা আছে সেই নাম আমরা লিখবো এবং তার পাশে আমরা নিউজ লিখবো। নিউজ লিখে আমরা গুগলে সার্চ করে কিছু ভালো নিউজ খারাপ নিউজ যাই আছে সেই কোম্পানিটার নিউজ সম্বন্ধে জেনে নেব, ঠিক আছে। এটা ছিল আমাদের সেকেন্ড স্টেপ, সেটা কমপ্লিট করে নেবেন। আমি দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে যে ওয়েবসাইটে গিয়ে আমি টাইম প্রচুর যাচ্ছে, প্রচুর বড় ভিডিও হচ্ছে, ঠিক আছে। এবার আমাদের যেটা থার্ড চেকলিস্ট ছিল সেটা হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট। তো চলুন আমি কোয়ার্টারলি রেজাল্টে যাই, গিয়ে দেখি এই কোম্পানি কি বলছে, ঠিক আছে। তো কোয়ার্টারলি রেজাল্টের প্রথমে আমরা যেটা প্ল্যান করেছিলাম সেলস দেখব, ঠিক আছে। সেলস আমাদের কোয়ার্টার বাই কোয়ার্টার আস্তে আস্তে বাড়া উচিত বা কম বেশি একটু এদিক ওদিক হতে পারে, বাট ধপ মানে বিশাল ডিফারেন্স হবে সেটা না। তো
তো দেখুন এখানে 10.76 ছিল, সেটা বেড়ে 18 হলো, 18 থেকে একটু কমেছে 15, ঠিকই আছে, বাট আলটিমেট কভার করে নিয়েছে 22, তারপরে দেখুন 16, তারপরে 19, তারপরে 24, এবার 34, ঠিক আছে। তো আমরা যদি একটা জিনিস দেখি মোটামুটি ঠিকঠাকই আছে। অ্যাকচুয়ালি এটা মেবি সিজনিক্যাল মানে বিজনেস, আমি বিজনেস সম্বন্ধে ডিটেলস বলছি না, তাহলে বলাই হয়ে যাবে। কিভাবে বুঝবেন এটা সিজনিক্যাল কিনা, তাহলে বুঝতে পারবেন। দেখুন জুন 2023-এ যা ছিল তার থেকে সেপ্টেম্বরে দেখুন সেলস বেড়েছে। সেমভাবে জুন 2024-এ যা ছিল তার থেকে সেপ্টেম্বরে দেখুন সেলস বেড়েছে, রাইট। একইভাবে আপনি যদি দেখেন তো দেন তারপরে দেখতে পাবেন যে ডিসেম্বরে যা ছিল তার থেকে দেখতে পাবেন যে মার্চে বেড়েছে, এখানেও তাই ডিসেম্বরে যা ছিল মার্চে বেড়েছে। সো দেন তারপর মার্চের পর জুনে গিয়ে আবার কমছে, কারণ যেহেতু এখানে কমেছে। তো জুন যেই সিজনটা, এই সিজনটা এদের মানে এই যে কোয়ার্টারটা আর কি, তাতে তাদের সেলস তুলনামূলক কমই আসছে, বোঝা যাচ্ছে। এর আগেও তাই ছিল, এবারও তাই আছে, ঠিক আছে। তো ব্যাপারটা কিছুটা হয়তো সেইভাবে সাইকেলিক্যাল বিজনেস, তো সেই জন্য সেলস মোটামুটি ঠিকই আছে, আমি এটাতে ধরছি। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন। অপারেটিং প্রফিট মার্জিন দেখুন প্রথমে ছিল 10%, তারপর বেড়ে 25% হলো, কমে গিয়ে 15%, 15%, 20%, 20%, 32, 36, অর্থাৎ আপ ডাউন তো করছে, বাট খুব একটাও যে যেটা আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম সেরকম করছে তাও না। তো এটা মাঝামাঝি, মানে সেলসের দিক থেকেও যা আমি দেখছি, অপারেটিং প্রফিট মার্জিনের জায়গা থেকেও যা দেখছি, তাতে যদি আমি এই কোম্পানিটাকে দুটো ভাগে ভাগ করি, যে ভালো বলবো নাকি খারাপ বলবো, ভালো বলবো নাকি খারাপ বলবো, এটা যদি আমি মানে স্টকটাকে কোন দিকে ফেলবো ভাবি, তো কোনো দিকেই পুরোপুরি ফেলা যাচ্ছে না। তবে ভালোর কাছাকাছি, পিওর ভালো বলবো না, তবে মোটামুটি ভালোর কাছাকাছির দিকটাই একটু মনে হচ্ছে, ঠিক আছে। তার কারণ কি, তার কারণ হচ্ছে যে সেলসও মোটামুটি ঠিক আছে, খুব একটা যে আহামরি খারাপ তাও না, খুব একটা আহামরি ভালো সেটাও বলছি না আমি। অপারেটিং প্রফিট মার্জিনও মোটামুটি স্টেবল, একদম যে স্টেবল সেটাও বলছি না, কারণ দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভোলাটাইল করছে অপারেটিং প্রফিট মার্জিন, ঠিক আছে। বাট ঠিক আছে, আমরা মোটামুটি মোটামুটি ভালো ধরে চলছি, ভালো বলছি না, মোটামুটি ভালো ধরে চলছি, ঠিক আছে। অপারেটিং প্রফিট আর নেট প্রফিট আমরা দেখি। অপারেটিং প্রফিট যদি 2025-এ আমরা দেখি, তো অপারেটিং প্রফিট আর নেট প্রফিট দুটোই পজিটিভে আছে, ঠিক আছে। তো এটা তো আমাদের খুব একটা প্রবলেম মনে হচ্ছে না। আলটিমেট নেট প্রফিট বরাবরই পজিটিভেই আছে, কখনো নেগেটিভে যায়নি, তো ঠিকই আছে। অপারেটিং প্রফিট নেট প্রফিট দুটোই কারণ নেট প্রফিট পজিটিভে থাকা মানে অপারেটিং প্রফিট অবভিয়াসলি পজিটিভেই থাকবে, তো ঠিকই আছে। অনেক সময় হয় অপারেটিং প্রফিট পজিটিভে বাট নেট প্রফিট নেগেটিভে, সেটা কিন্তু না। তো সেই জায়গা থেকেও মোটামুটি ঠিকই আছে। তাহলে এটাকে আপাতত স্টকটাকে আমার মোটামুটি ভালোই লাগলো, কোয়ার্টারলি রেজাল্টের যেটা সেই অনুযায়ী ভালো, বিশাল খুব ভালো বলছি না, মোটামুটি চলার মতো। এরপর আমরা যেটা চেক করব বলেছিলাম সেটা হচ্ছে ক্যাশ ফ্লো, ঠিক আছে। তো চলুন ক্যাশ ফ্লোতে গিয়ে দেখি। গল্পটা এবার হয়ে গেল চেঞ্জ, দেখুন ক্যাশ ফ্লোতে এসে আমাকে দেখাচ্ছে -91, বাট ওখানে নেট প্রফিটে কিন্তু ছিল 20 কোটি প্রফিট দেখিয়েছে। আপনাদেরকে যদি আমি এটাকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা। এখানে দেখুন মার্চে কিন্তু 20 কোটি প্রফিট দেখিয়েছে নেট প্রফিট, বাট সেটাই যখন ক্যাশ ফ্লোতে যাচ্ছে, ক্যাশ ফ্লোতে গেলে দেখুন -91। তো এই যে -91, এই -91 ক্যাশ ফ্লোটাই কিন্তু আমাকে পুরোপুরি নেগেটিভ ইমেজ তৈরি করে দিল, বা আমাকে রেড ফ্ল্যাগ দিয়ে দিল। একটা রেড ফ্ল্যাগ পড়া মানেই আমি সেই কোম্পানিতে যাব না, কারণ আমি বারবার বলছি আপনারা বিগিনার লেভেলে আছেন, অ্যাডভান্সে গেলে তখন এক একটা রেটকেও আমরা ম্যানেজ করতে পারি এদিক ওদিক করে, সেটা পরের কথা, বাট আমরা যাব না, ঠিক আছে। বাট তারপরেও আমরা যদি দেখি যে প্রোমোটারটাও একবার দেখি, প্রোমোটার হোল্ডিংয়ের কী অবস্থা। তো প্রোমোটার হোল্ডিংয়ে যদি আমরা যাই তাহলে প্রোমোটার হোল্ডিংয়ে দেখতে পাবো যে 60% থেকে কমে 54.25 হয়েছে। তো প্রোমোটার হোল্ডিংও দেখতে পাচ্ছি আমরা একটা ডিক্রিজ এসছে। তো প্রোমোটার হোল্ডিং অ্যান্ড ক্যাশ ফ্লো দুটো থেকেই কিন্তু আমরা একটা ডিক্রিজ প্যাটার্ন দেখতে পাচ্ছি। অতএব এইটা স্টকটা আমাদের কাছে অ্যাকসেপ্টেবল না। এটা ফান্ডামেন্টালি স্টকটাকে দেখলাম। এবার চলুন আমরা এই স্টকটার টেকনিক্যাল দেখি, রাইট। ওকে, সো এই হচ্ছে স্টকের টেকনিক্যাল, আমরা এবার প্ল্যানিং করব। আমি বলে দিই টেকনিক্যাল কিভাবে প্ল্যানিং করবেন। প্রথম যেটা কথা সেটা হচ্ছে যে এই স্টকটা কোন সেক্টরের আন্ডারে আসে সেই সেক্টরটাকে একবার আগে জানুন,
ঠিক আছে, সেটা screener.com এ দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি প্রথমে আগে স্টকটাকে দেখুন, আমি আগে স্টকটাকে নিয়ে যদি আপনাদেরকে অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, দেখুন স্টকটাতে আমরা কি দেখতে পাচ্ছি, আমি সব রকমভাবে দেখে দিচ্ছি যে যেটা করেন। যদি আপনি প্রাইস অ্যাকশানে ট্রেড করেন তাহলে দেখতে পাবেন যে প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখাচ্ছে এই জায়গাটাতে করে একটা সাপোর্ট বিল্ড করেছে, রাইট নিয়ার অ্যাবাউট এই জায়গাটাতে করে একটা সাপোর্ট বিল্ড করেছে, অর্থাৎ এটা যেটা আগে আমাদের রেসিস্ট্যান্স ছিল, ঠিক আছে, সেই রেসিস্ট্যান্টটাই পরের বার সাপোর্ট নিচ্ছে অ্যান্ড এখানে এসে সেটা সাপোর্ট নিচ্ছে। তো সাপোর্ট রেসিস্ট্যান্স অনুযায়ী যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এই স্টকটা অলরেডি একটা সাইডওয়েজ হয়ে আছে এবং সাইডওয়েজ টু ডাউনফল করছে এবং একটা সাপোর্টের জায়গাটা আছে, অর্থাৎ এইখান থেকে আপসাইডে যাওয়ার কোনো চিন্তা ভাবনা এখন আপাতত আমরা দেখছি না স্টকটায়। ফান্ডামেন্টালি তো রেড জোন তো পড়েই গেছে, ফান্ডামেন্টালি তো আমাকে বলেই দিল যে ফান্ডামেন্টাল যে না 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 এই স্টক নেওয়া যাবে না। টেকনিক্যাল কি বলছে, টেকনিক্যালও আমাকে দেখাচ্ছে, আপনি যদি এখান থেকে যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করেন তাদের অনুযায়ী আমি বলছি, আপনারা যদি এখান থেকে মার্কও করেন এইখান থেকে একটা ট্রেন্ড লাইন দেখুন ডাউন সাইডে আছে। ঠিক আছে, তো এই ট্রেন্ড লাইনটায় দেখাচ্ছে যে ডাউন সাইডে প্রাইস যাচ্ছে, রাইট, অ্যান্ড এখানে একটা সাপোর্ট আছে, এই সাপোর্টের কাছে প্রাইস দাঁড়িয়ে আছে। এবার যদি প্রাইস এই যে ট্রেন্ড লাইন, ঠিক আছে, এইটাকে যদি প্রাইস ব্রেক করে অ্যান্ড তারপরে রিটেস্ট করে অ্যান্ড ততক্ষণে যদি আমি ফান্ডামেন্টালিও ভালো কোনো কিছু দেখি, পরের কোয়ার্টারের কথা বলছি আমি, পরের কোয়ার্টারে যখন রেজাল্ট আসবে বা কিছু, তো যদি আমি তখন দেখি যে ওখানে ফান্ডামেন্টালিও কোনো কিছু আমি চেঞ্জেস দেখছি যে না প্রোমোটার হোল্ডিং আবার বেড়েছে বা ক্যাশ ফ্লো পজিটিভ হয়েছে, ঠিক আছে, বা কোয়ার্টারলি রেজাল্ট ভালো এসছে, তো ফান্ডামেন্টালিও চেঞ্জ হয়েছে দেখলাম এবং টেকনিক্যালিও দেখছি যে প্রাইস এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে এসে আবার রিটেস্ট করে আপসাইডে যাচ্ছে, তখন আমি এইখান থেকে একটা ট্রেড নিতে পারি। কতদূর পর্যন্ত নিতে পারি, এই জায়গাটাতে করে একটা রেসিস্ট্যান্ট হয়ে আছে, আপনারা যারা সাপোর্ট রেসিস্ট্যান্টে ট্রেড করেন আমি তাদের হিসাবে বলছি এটা, ঠিক আছে, এই জায়গাটাতে করে একটা রেসিস্ট্যান্ট মোটামুটি দেখতে পাচ্ছেন। তো আমরা এইখান থেকে শুরু করে, অর্থাৎ এইখান থেকে যদি আমরা এন্ট্রি নিই, এইখান থেকে শুরু করে এত দূর টার্গেট রেখে মোটামুটি সুইং ট্রেডিং এর জন্য আমরা কয়েকদিনের জন্য কিন্তু একটা ট্রেড নিতে পারি। কখন নিতে পারবো, এগেন অ্যান্ড এগেন বলছি, যখন এটাকে ব্রেক করে রিটেস্ট করবে এবং ফান্ডামেন্টালিও আমরা ভালো কিছু লক্ষ্য করব তখন। তার আগে এখন যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেই পরিস্থিতিতে না ফান্ডামেন্টালি নেওয়ার মতো পরিস্থিতিতে আছে, ফান্ডামেন্টাল বলছে নেওয়া যাবে না, টেকনিক্যালিও বলছে নেওয়া যাবে না। যারা স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে এসএমসি নিয়ে ট্রেডিং করেন, ঠিক আছে, তারা কি দেখতে পাচ্ছেন এখানে আমি বলে দিচ্ছি রীতিমতো, আমরা যে কনসেপ্টে ট্রেড করি স্মার্ট মানি কনসেপ্ট হিসাবে, এই জায়গাটাতে করে আমাদের কাছে অলরেডি একটা অর্ডার ব্লক আছে, এই জায়গাটাতে করে আমাদের কাছে অলরেডি একটা অর্ডার ব্লক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস এখানে অর্ডার ব্লকে এসছে, ঠিক আছে, এইখান থেকে যে রিভার্সাল আপসাইডে হয়েই যাবে সেটা এখনো কোনো ব্যাপার নেই, আপাতত আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন তারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না কোনো ব্যাপার নেই, আমি আস্তে আস্তে স্টক নিয়ে ডিটেলসে ভিডিও দিয়ে দেবো। এটা একটা পিওরলি সম্পূর্ণভাবে এটা একটা অ্যাকুমুলেশন জোনের মধ্যে আছে, এটা সম্পূর্ণ একটা অ্যাকুমুলেশন জোনে আছে। এএমডি আমি করিয়েছি, এটা অ্যাকুমুলেশন জোনে আছে। এসএমসি কনসেপ্ট অনুযায়ী আমরা ট্রেড কখন নেব, সেম কনসেপ্ট, যখন ফান্ডামেন্টাল চেঞ্জ হবে এবং প্রাইস এই জায়গাটাতে করে অ্যাকুমুলেশন ক্রিয়েট করছে, ইন্টারনাল লিকুইডিটি ক্রিয়েট করছে, অ্যাকুমুলেশন ম্যানুপুলেশন করবে, দেন এইখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট হবে, দেন তারপর এই জায়গাটাতে পিওয়াই ট্যাপ করে যখন প্রাইস আপসাইডে যাবে তখন আমরা ট্রেড নেব। কতদূর পর্যন্ত নেব, সেম ভাবে এই জায়গাটাতে করে যেই আমাদের অর্ডার ব্লক আছে আর কি, সেই জায়গাটা পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, সেইভাবে আমরা ট্রেড নেব বা তার নিচে। এখানে তো সব সার্কিট লেগে বসে আছে, এই জন্য এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ বা এগুলো বের করা মুশকিল ব্যাপার, ঠিক আছে। তো সেফ আপনি যদি চান তো অত দূর না রেখেও আপনারা মানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গাটাতে করে আমাদের যে এক্সটার্নাল লিকুইডিটি আছে এই যে এইখানে, কারণ স্বাভাবিক এতটা যখন অ্যাকুমুলেশন হচ্ছে অতএব এই লিকুইডিটিটা একটা ভালো রোল প্লে করবে। তো আমরা স্মার্ট মানি কনসেপ্ট ওয়াইজও আমরা এইখান থেকে ট্রেড নিতে পারি, স্টপ লস এখানে রেখে এই এক্সটার্নাল লিকুইডিটি পর্যন্ত আমরা হয়তো সুইং ট্রেডিংয়ের জন্য একটা টার্গেট নিলাম। তো এটা আমরা স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী এসএমসি অনুযায়ী আমরা এইভাবে ট্রেড প্ল্যান করব। এবার আপনি এসএমসি কনসেপ্ট অনুযায়ী দেখুন কি আপনি নর্মাল প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখুন, আপনি যেই অনুযায়ী দেখবেন
সেই অনুযায়ী কিন্তু এখন টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা আমাদেরকে দেখাচ্ছে সেটা হচ্ছে যে এই স্টকটার আপাতত আপসাইডে যাওয়ার কোনো চিন্তা ভাবনা আছে বলে মনে হচ্ছে না। অতএব টেকনিক্যালিও এটা আমাদের রেড স্টক বাই করার জন্য, ফান্ডামেন্টালিও এটা আমাদের রেড স্টক বাই করার জন্য। এবার আমি ধরে নিলাম যে আমি প্রাইস অ্যাকশন এবং আমাদের এসএমসি দুই অনুযায়ী বলছি। মনে করুন যে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করলো এবং এইখানে যে সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা ছিল আর কি, এখানে যে সাপোর্টটা ছিল, ঠিক আছে, এই সাপোর্টটাকে ট্যাপ করে অর্থাৎ প্রাইস কি করলো, প্রাইস মনে করুন এইখান থেকে আসলো, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করলো, দিয়ে আবার প্রাইস অ্যাকশন অনুযায়ী আমি বলছি এটাকে রিটেস্ট করলো, করে প্রাইস এবার আপসাইডে যাচ্ছে, তখন ট্রেড নেবেন। তো এই যে এইখানে যখন আপনি এন্ট্রি নেবেন, এইখানে যখন আপনি এন্ট্রি নেবেন প্রাইস অ্যাকশন অনুযায়ী, বা আমরা যারা স্মার্ট মানি কনসেপ্ট আমি দেখিয়ে দিলাম, স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী অ্যাকুমুলেশন, ম্যানুপুলেশন, মার্কেট স্ট্রাকচার শিফট হবে, এখানে এমএসএস হবে, প্রাইস এখানে পিওয়াই ট্যাপ করবে, তখন যখন আমরা ট্রেড নেব, অর্থাৎ আমাদের ট্রেড কম বেশি জারি, এইখান থেকে এন্ট্রি, সোজা কথা যখন আমরা এন্ট্রি নেব, মোদ্দা কথা এন্ট্রি নেওয়ার সময় আমরা কি কি চেক করব, এই স্টকে তো আমরা এন্ট্রি পেয়ে গেছি, ঠিক আছে। 2 নম্বরে আমরা চেক করব এই স্টকটা কোন সেক্টরের, এফএমসিজি সেক্টর, অটো সেক্টর, ডিফেন্স সেক্টর, কোন সেক্টরের, যেই সেক্টরের সেই সেক্টরের চার্টে কি এরকম কোনো ব্রেকআউট আসছে, যদি সেই সেক্টরের চার্টেও যদি এরকম এন্ট্রির সিচুয়েশন আসে তবেই এন্ট্রি নেবেন। যদি দেখছেন যে সেক্টরের চার্ট, যেটা সেক্টর চার্ট কিন্তু দেখাচ্ছে যে প্রাইস ডাউন সাইডে, আপসাইডে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নেই, বাট এই স্টকটা আপসাইডে যাওয়ার এন্ট্রি নিয়ে নিয়েছে, তাহলে ট্রেডে ঢুকবেন না। কেন ঢুকবেন না? এই স্টকটা হতে পারে স্ট্রং, কিন্তু যেহেতু সেক্টর ডাউন আছে এই স্টকটা কিছুটা যাওয়ার পর হয়তো সাইডওয়েজ হয়ে যাবে। এই জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে যদি আমরা এইখান থেকে এই স্টকে এন্ট্রি নিতে যাই, তাহলে সেক্টরের যেই চার্ট, সেক্টরের চার্টেও আমরা এরকম একটা লাইক ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়ে এইখান থেকে এন্ট্রি টাইপের একটা সিচুয়েশন দেখতে পাবো। তো আমাদের কিন্তু সেক্টরের চার্টের সাথে এই চার্টটাকে আমাদেরকে কিন্তু সিঙ্ক্রোনাইজ করে প্ল্যান করতে হবে। তার সাথে সাথে আমরা দেখব নিফটিও কি তাই করছে, অর্থাৎ নিফটি 50 যেটা আছে, বা যদি আপনি নিফটি 50 দেখতে না চান, এটা যদি কোনো স্মল ক্যাপের যদি স্টক হয় তাহলে স্মল ক্যাপের চার্ট দেখুন, যদি এটা কোনো মিড ক্যাপের স্টক হয় তাহলে মিড ক্যাপের চার্ট দেখুন, যদি এটা নিফটি 50, নিফটি 200 বা নিফটি 100 এর স্টক হয়, ঠিক আছে, তাহলে নিফটি 50 চার্ট দেখুন। এইখানে যখন আপনার এন্ট্রি হচ্ছে, প্রাইস আপসাইডে যাবে আপনি ভাবছেন, নিফটি 50তেও কি এরকম একটা বুলিশ মুভ আসতে পারে দেখতে পাচ্ছেন? নিফটি 50তেও কি এরকম কি একটা ব্রেকআউট জাতীয় কিছু দেখতে পাচ্ছেন? মানে নিফটি 50তে যা হয়ে আছে তাতে মনে হচ্ছে যে নিফটি 50 আপসাইডে যেতে পারে মনে হচ্ছে, সেক্টরে যা হয়ে আছে, সেক্টরের চার্টে যা হয়ে আছে তাতে সেক্টরের চার্টও আপে যেতে পারে মনে হচ্ছে। যখন দেখবেন যে আপনার এই স্টকের এন্ট্রি হচ্ছে আপসাইডে যাবে বলে আপনি এন্ট্রি নিচ্ছেন, তার সাথে সাথে সেক্টরের চার্টেও এন্ট্রি হচ্ছে, মানে সেক্টরের চার্টও দেখাচ্ছে যে হ্যাঁ 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 এই সেক্টরটাই এবার আপসাইডে যাবে, নিফটি 50ও দেখাচ্ছে যে হ্যাঁ হ্যাঁ ওভারঅল মার্কেট এবার আপসাইডের একটা চিন্তা ভাবনা আছে, দেন এন্ট্রি নিন। তার সাথে তো ফান্ডামেন্টালকে অবশ্যই ঠিক থাকতেই হবে, তাহলে দেখবেন না খুব অ্যাকুরেট ট্রেড পাবেন। এগেন পুরো গল্পটাই হচ্ছে প্রবাবিলিটির, বাট আমরা যদি ফান্ডামেন্টাল তার সাথে যদি ওই স্টকের টেকনিক্যাল চার্ট যদি আমরা দেখি, সেই মতো যদি প্ল্যান করি, এবং স্টকের টেকনিক্যাল মানে যে চার্ট আর কি, স্টকের চার্টের এন্ট্রির সাথে সাথে আমরা যদি সেক্টরের চার্টটাও দেখি যে ওই সেক্টরটাই কি পুরোপুরি বুলিশ হতে চলেছে, পুরোপুরি যদি সেক্টরটা বুলিশ হয় তাহলে এ যদি মানে সেরকম স্টক হয় তাও ওদের সাথে সাথে বুলিশ হয়ে যাবে। নিফটি 50ও কি বুলিশ হতে চলেছে? সবগুলোকে কম্বাইন করে যদি আপনি কোনো ভালো স্টক পান তবেই সেটাতে আপনি সুইং ট্রেডিংয়ের জন্য বাই করুন, না হলে অন্য কাউরির কথা শুনে অন্য কোনো রিকমেন্ডেশন থেকে অন্ধের মতো বাই করেন না। মানে আমি সিরিয়াসলি বলছি, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত লাস্ট পর্যন্ত ভিডিওতে আছেন, থ্যাংক ইউ সো মাচ। এই কারণের জন্যই বললাম, কারণ আপনাদের জেনুইনলি শেখার ইচ্ছা আছে, ঠিক আছে। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটা হেল্প হবে। কমেন্টে জানান ভিডিওটা কেমন লাগলো, তার সাথে কমেন্টে আমাকে জানান যে সেম কোনো স্টকে ইনভেস্ট করার জন্যও যেই আমাদের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল বিগিনিংয়ের অবভিয়াসলি এই যে টপিকগুলো বললাম আপনাদেরকে, এগুলো নিয়ে ক্যাশ ফ্লো নিয়ে, ব্যালেন্স শিট নিয়ে, কোয়ার্টারলি রেজাল্ট নিয়ে, প্রফিট মার্জিন নিয়ে, সবগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও করা যায় রীতিমতো।
বাট তবুও কমেন্টে আমাকে জানান এরকম কোনো একটা স্টকের ইনভেস্টমেন্ট, মানে কোনো স্টকে ইনভেস্ট করতে গেলে তার ফান্ডামেন্টাল এবং তার টেকনিক্যাল। সো আপনারা কমেন্টে জানান যে ইনভেস্টমেন্টের জন্যও আপনাদের মানে কোন স্টক বা কোনো স্টকে ইনভেস্ট করতে গেলে তার ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বিগিনার হিসেবে বা বেসিক হিসেবে কী কী মেনলি দেখা যেতে পারে এই ভিডিওটার মতো। সেরকম যদি ভিডিও আপনাদের মনে হয় দরকার আছে কমেন্টে জানান, যদি সেটা নিয়ে ডিমান্ড আসে আমি অবভিয়াসলি সেটা নিয়ে ভিডিও করে দেবো। যাই হোক, আজকের ভিডিও এতদূর পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিন, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি এরকম টাইপের ভিডিও চান, তো কারণ এরকম টাইপের ভিডিও এখন থেকে আমি আপলোড করছি এবং আপলোড করবো। তো সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই বাই।